ফোন আছে, ইয়ারফোন
আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েব ডিবেটিং ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের 2 দিন দীর্ঘ একটি ওয়ার্কশপে ওয়ার্কশপের দ্বিতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি, মোহাম্মদ তানভীর হাসান, অর্গানাইজিং সেক্রেটারি অফ ওয়েব ডিবেটিং ক্লাব। আর আজকের আমাদের যে সেশনটা হবে, সেই সেশনটা হচ্ছে দ্য আর্ট অফ ইফেক্টিভ প্রেজেন্টেশনস ক্র্যাক দ্য কম্পিটিটিভ ল্যান্ডস্কেপ। আর আজকের এই সেশনের ফ্যাসিলিটেটর হিসেবে আমাদের সাথে আছেন রুয়েট ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাহির আশিফ ভাই। তিনি বর্তমানে কো ফাউন্ডার ও সিইও হিসেবে আছেন ইউথ আপস্কিল নেটওয়ার্ক ওয়াইউনেটের। তো যেহেতু আমাদের মিটিং শুরু করতে অলরেডি কিছুক্ষণ দেরি হয়ে গেছে, অনেকেই হয়তোবা নিজেদের মেইল বা গ্রুপ আমাদের পেজটা ফলো করে নেয়, যে জন্য হয়তো মিটিং এ জয়েন দিতে লেট হচ্ছে। তো আর বেশি দেরি না করে আমরা আমাদের ওয়ার্কশপটা শুরু করব। আমি সরাসরি ফ্লোর দিব আমাদের স্পিকার মাহির আশিফ ভাইকে। ভাই, Thank you, তানভীর। Okay, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ারলি? লাউড এন্ড ক্লিয়ার। ওকে, গ্রেট। সবাইকে রিকোয়েস্ট করব, কয়েকজনের মেবি একটু মাইকটা আনমিউট আছে, আমি মিউট করে দিচ্ছি, হ্যাঁ? মাইন্ড। আচ্ছা, সেশনটা একটু ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। সো যে কোনো মুহূর্তে যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো কোয়েশ্চেন আছে, সেটা তোমরা হচ্ছে জিজ্ঞেস করতে পারো। সমস্যা নেই, ইউ ক্যান ইন্টারাপ্ট মি। ইউজুয়ালি আমি সেশনটা যেভাবে নেই, আমার সেশনটা ইউজুয়ালি হয় শুধুমাত্র কম্পিটিটিভ ল্যান্ডস্কেপের উপরে, বাট আজকে সেশনটা একটু একটু এক্সপ্যান্ড করব। প্রেজেন্টেশন টুলস গুলো নিয়ে আর একটু কথাবার্তা বলবো, কিভাবে প্রেজেন্টেশনটা সাজাতে হয় সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এবং মোটামুটি যে 3টা টুল আছে প্রেজেন্টেশন বানানোর, 3টা টুলই আজকে ইউজ করে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হয়। সো বেসিক উদ্দেশ্যটা হচ্ছে আজকে তোমাদেরকে খুব সিম্পল ইন্ট্রোটা দেওয়া, যে বিভিন্ন ধরনের যে কম্পিটিশন গুলো হয়, আইডিয়া কম্পিটিশন হতে পারে, বিজনেস কেস কম্পিটিশন হতে পারে, হ্যাকাথন হতে পারে, এই জায়গাগুলোতে তোমাদের অনেক প্রেজেন্টেশন দিতে হয়। এই প্রেজেন্টেশনটা আসলে কিভাবে স্ট্রাকচার করলে ইউ গাইস গেট দ্য বেস্ট আউটপুট আউট অফ ইট, এই জিনিসটা হচ্ছে জাস্ট তোমাদেরকে শো করা। ইন দ্যাট মিন টাইম আজকে খুব বেশি আমরা টুল দিয়ে মানে পাওয়ার পয়েন্টে কিভাবে স্লাইড বানাতে হয় এটা শেখাবো না, বাট আই উইল শেয়ার এ স্লাইড টেমপ্লেট কোথা থেকে খুঁজে পেতে হয় এবং সেই টেমপ্লেট গুলোকে কিভাবে মডিফিকেশন করতে হয় সেটাতে। ওকে, সো আমি শুরু করতেছি, আমার স্ক্রিনটা শেয়ার করছি। আমাকে স্ক্রিনটা শেয়ার করার পরে জাস্ট একজন জানাবে যে স্ক্রিনটা শেয়ার হয়েছে কি। ওকে, পুরো স্ক্রিন জুম অ্যাকচুয়ালি আমি ইউজ করি না, আমি অলওয়েজ ইউজ গুগল মিট। সো একটা মিনিট, হ্যাঁ। ওকে, সো স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। সো লেট মি স্টার্ট। ফুল স্ক্রিন, আচ্ছা যাই দেখি, ফুল স্ক্রিন যাই। সো আমার ইউজুয়ালি আমি যে সেশনটা নেই, সেশনটার টাইটেল হচ্ছে ওয়ার্কশপ অন মেকিং দ্য উইনিং পিচ ডেক। এবং ফার্স্টে আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিই। অলরেডি তোমরা জানো আই ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ওয়েব ডিবেটিং ক্লাব 2019-20 সেশন। আমি রুয়েট থেকে গ্রাজুয়েট করেছি ডিপার্টমেন্ট অফ সিএসই থেকে। আহ, আমি হচ্ছে 15 সিরিজ 15 সিরিজ। আর আই এম কারেন্টলি ডুইং মাই মাস্টার্স ইন ম্যানেজমেন্ট অফ টেকনোলজি ফ্রম বুয়েট। এটা ছাড়া আমার আরো কিছু রোল আছে। দ্য কো-ফাউন্ডার এন্ড সিইও অফ ইউথ আপস্কিল নেটওয়ার্ক। এটা একটা অর্গানাইজেশন যেটা ইউথ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, রুয়েটের যে ইনোভেশন হাবটা আছে লাইব্রেরিতে তোমরা জানো, অনেক প্রোগ্রাম চলছে, সেই ইনোভেশন হাবের লিড মেন্টর আমি। এছাড়াও রবি একটা প্রোডাক্ট আছে বিডিয়া, সেটা রাজশাহী এবং রংপুর ডিভিশনের অপারেশনস আমি দেখি। তো দ্যাট ইজ মাই প্রফেশনাল লাইফ। বাট যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আই ইউজ টু ডু আ লট অফ কম্পিটিশনস। এবং আমি বেশ কিছু, দেয়ার ইজ আ লট অফ সাকসেস। ন্যাশনাল 5টা হ্যাকাথন আই ওয়ান।
10টার বেশি আইডিয়া কম্পিটিশন ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইউনিভার্সিটি বেসড কম্পিটিশন গুলো ইউজুয়ালি আইডিয়া কম্পিটিশন হয়, সেগুলোতে আমি জিতেছিলাম। আই গট টু প্রিসিড ফান্ডিংস ফ্রম দ্য গভর্নমেন্ট এবং টোটাল 4টা স্টার্ট আপে কাজ করেছিলাম। আই অলসো ফাউন্ডেড স্টার্ট আপ আছে এবং স্টার্ট আপ অঙ্ক, যেটা নিয়ে আমি এখনো স্টার্ট আপ কমিউনিটি নিয়ে কাজ করছি। সো এই যে আমার জার্নিটা, বিভিন্ন ধরনের কম্পিটিশন করা, এভরিথিং দিস গেভ মি দ্য আইডিয়া যে অ্যাকচুয়ালি কি কাজ করে, যারা জাজ থাকে, যারা মার্কিং করতেছে, তারা অ্যাকচুয়ালি কোন জিনিসটা দেখতে পছন্দ করে, কোন জিনিসটা চায়। এবং বেসড অন দ্যাট আই ক্রিয়েটেড বাই ওন আমার একটা নিজস্ব টেমপ্লেট বলতে পারো তোমরা, তৈরি করেছি। যে টেমপ্লেটটা আমি ইউজুয়ালি আমার ওয়ার্কশপ গুলোতে শো করি। এই ওয়ার্কশপটা আমি ইউজুয়ালি রুয়েটিয়ানদের জন্যই নেই, জাস্ট টু ইনশিওর যে রুয়েটিয়ানদের এই কম্পিটিশন গুলোতে পার্টিসিপেশন এবং উইনিং রেটটা আরেকটু বাড়ে। ওকে, সো ফার্স্ট জিনিস, যে কোনো কিছু করার আগে তোমাদেরকে 3টা প্রশ্নর মাথায় রাখতে হবে। 3টা প্রশ্ন হচ্ছে ওয়াই, হাউ এন্ড হোয়াট। আমি এই যে ওয়ার্কশপটা তোমাদের আজকে নিয়েছি, যখন আমাকে রিচ আউট করলো, কেন আমি হচ্ছে এই ওয়ার্কশপটা নিয়েছি, কিভাবে করব এবং কি হবে, এটা মানে তোমরা যখন প্রেজেন্টেশন দিবে, তোমাদের প্রেজেন্টেশনের ফুল স্টোরিটার মধ্যে এই 3টা জিনিস অবশ্যই থাকতে হবে। যে কেন, দ্যাট ইজ দ্য ওয়াই, হাউ কিভাবে, এবং হোয়াট কি। হোয়াটটা সবার বাইরে, কিন্তু সবার আগে হোয়াট। সো আমি যদি আমার প্রেজেন্টেশনটার ব্যাপারে বলি, কেন আমি করাচ্ছি, আই কনসিডার মাই সেলফ অ্যাজ এন ইনোভেশন ক্যাটালিস্ট। আমি পড়াশোনা করতেছি ইনোভেশন নিয়ে, এবং আই অলওয়েজ ট্রাই টু গিভ ব্যাক টু ডু ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, স্পেশালি ডু ইট ডিসি বিকজ ইট ওয়াজ মাই ক্লাব। আমি আই বিলং ইট হিয়ার। সো এইটা দ্যাট ইজ দ্য রিজন আই এম টেকিং দ্য সেশন। কিভাবে আমরা করব, আমার প্রিভিয়াসলি বিভিন্ন কম্পিটিশনে যে উইনিং স্লাইড গুলো ছিল, সেটা আমি তোমাদেরকে কম্পেয়ার করে দেখাবো, এবং এটার উপরে বেস করে আমি তোমাদেরকে টেমপ্লেটটা বোঝাবো যে কিভাবে অ্যাকচুয়ালি তোমরা তোমাদের যে কোনো কম্পিটিশন, আইডিয়া কম্পিটিশন হোক, বিজনেস কেস কম্পিটিশন হোক, বা স্টার্ট আপের রিলেটেড কম্পিটিশন হোক, তোমরা কিভাবে তোমাদের স্লাইড গুলো সাজাবে। এবং এটা থ্রুতে তোমরা অ্যাকচুয়ালি একটা পিচ ডেকের বা একটা প্রেজেন্টেশনে কি কি এলিমেন্ট থাকে, সেই জিনিসগুলো সম্পর্কে তোমরা জানবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ এ পিচ ডেক? পিচ ডেক বা প্রেজেন্টেশন সেম জিনিস। আমরা যখন একাডেমিক্যালি কোনো কিছু করি, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রেজেন্টেশন। আবার আমরা অফিসিয়ালি যখন করি, সেটাকেও প্রেজেন্টেশন বলে। আবার আমরা যখন কোনো কম্পিটিশনে যাই, লাইক তুমি একটা আইডিয়া কম্পিটিশনে গেছো, কোনো একটা স্টার্ট আপ কম্পিটিশনে গেছো, তখন তোমার আইডিয়াটাকে তুমি যে মিডিয়ামের থ্রুতে প্রেজেন্ট করতেছো, ইউজুয়ালি ওটাকে পিচ ডেক বলে। পিচ ডেকের কি কি এলিমেন্ট আছে, এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো এতক্ষণ আমি যে জিনিসটা, যে স্লাইডটা দেখাচ্ছিলাম, এটা আমার কিন্তু আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ছাড়াও প্রেজেন্টেশন বানানোর আরো 2টা টুল আছে, যেটা আমরা রেগুলার বেসিস ইউজ করি। বিকজ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ এ পেইড টুল, সবার ইউজুয়ালি এটার ফ্রি অ্যাক্সেস থাকে না। আহ, যেমন স্পেশালি যেমন বুয়েট আমাদেরকে এটার অ্যাক্সেস দেয় না। আবার আমি যেহেতু বুয়েটে মাস্টার্স করতেছি, আমার কাছে কিন্তু এটা মানে পেইড অ্যাক্সেস আছে, পেইড বাই বুয়েট। তো যারা হচ্ছে পেইড চালাতে পারতেছে না, বা তাদের ক্র্যাক করতে ইস্যু হচ্ছে, তারা আরেকটা যেটা ইউজ করতে পারে, সেটা হচ্ছে ক্যানভা এবং গুগল শিট। আমি একটু ক্যানভাতে চলে যাই, ক্যানভাতে সেকেন্ড পার্টটা। এইটা দেখো, ক্যানভা একটা টুল যেটাতে তোমরা প্রেজেন্টেশন বানাতে পারবে। ক্যানভার অ্যাডভান্টেজ হচ্ছে ইট ইজ ইজি টু ইউজ, এবং এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। যেমন এই যে এখানে আমি আজকে খুবই শর্ট টার্মে একটা প্রেজেন্টেশন, একটা স্লাইড রেডি করছি তোমাদের জন্য। যে আমাদের একটা ওয়ার্কশপ আছে, দ্য ওয়ার্কশপ ইজ অন দ্য আর্ট অফ ইফেক্টিভ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন কি কি ধরনের হয়? এক নাম্বার হচ্ছে একাডেমিক প্রেজেন্টেশন, যেটা তোমরা মোটামুটি ইউনিভার্সিটিতে 2-1 বার দিবা। প্রাইভেট স্টুডেন্টরা কিন্তু প্রত্যেক সেমিস্টারে 4-5 বার করে প্রেজেন্টেশন দেয়। আর পাবলিক স্টুডেন্টদের এবং টিচারদের কোনো কারণে প্রেজেন্টেশনের প্রতি ভয় আছে, বা তারা মনে করে না এটার ইম্পর্টেন্স আছে, এই জন্য তারা খুব বেশি প্রেজেন্টেশন দেয় না বা নেয় না। ইদানিং কিছু ডিপার্টমেন্টে নেয়, এবং দ্যাট ইজ ভেরি গুড। তো একাডেমিক প্রেজেন্টেশন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কম্পিটিশনের জন্য প্রেজেন্টেশন, যে কোনো ধরনের কম্পিটিটিভ এনভায়রনমেন্টে। থার্ড হচ্ছে অফিসিয়াল। তো আজকে আমরা কথা বলতেছি পুরোপুরি কম্পিটিশন বেসিসে। একাডেমিক প্রেজেন্টেশন এবং অফিসিয়াল প্রেজেন্টেশন এখন দরকার নেই। আর একাডেমিক প্রেজেন্টেশন জিনিসটা খুবই সিম্পল। তোমরা যদি কম্পিটিশনের জন্য প্রেজেন্টেশনের বেসিক গুলো বানানো শেখো, তাহলে একাডেমিক প্রেজেন্টেশন ওই সেম স্ট্রাকচারেই যাওয়া যাবে। যে একটা হেডিং থাকবে, ইনস্ট্রাকশন থাকবে, ডিটেলস থাকবে, এন্ড দেন ইউ গো টু এ কনক্লুশন। ওকে। আর টুলস অফ দ্য ট্রেড, কি কি দিয়ে প্রেজেন্টেশন বানানো যায়? পাওয়ার পয়েন্ট, গুগল শিট এবং ক্যানভা। তো পাওয়ার পয়েন্ট আমি দেখালাম। ক্যানভাতে এই যে এখানে প্রেজেন্টেশন হচ্ছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে গুগল শিট। গুগল শিটটা আমার এখানে ওপেন করা আছে। ইয়েস। তো এটা আরেকটা স্লাইড, আরেকটা সেশন আমি যেটা নেই অফিস সুটের উপরে, সেইখান থেকে আমি এই পার্টটা দেখাচ্ছি। এই জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিব, যে পাওয়ার পয়েন্টের পার্টটা।
যেটাতে এই যে এখানে সোর্স 1 এবং সোর্স 2 আছে যেটা লেখা দেখতেছো তোমরা, এটা হচ্ছে বেসিক্যালি দুটো বাটন যেটা তোমাদেরকে দুটো ওয়েবসাইটে নিয়ে যায়। এই ওয়েবসাইট গুলোর মধ্যে পাওয়ার পয়েন্টের এবং এক্সেল এর, পাওয়ার পয়েন্টের এবং গুগল শিটের প্রচুর টেমপ্লেট আছে। অর্থাৎ আমি আমার এই স্লাইডটা যেরকম দেখতেছো, ইউজুয়ালি তোমরা দেখবা যে সবাই কি করে পাওয়ার পয়েন্টের ভিতরে যায়। ফর এক্সাম্পল আমি যদি একটু পাওয়ার পয়েন্টে যাই, পাওয়ার পয়েন্টে এখানে পাওয়ার পয়েন্টে এখানে কিছু থিম আছে এবং এই থিম থেকেই মানুষ সবসময় কাজগুলো করে থাকে। সিম্পল যেগুলো থিম আছে সেগুলো থেকে সবচেয়ে বেশি বোধহয় দেখা যায়। ইফ আই ক্যান গেট ইট ডাউন, এই যে এই সবুজ থিমটা আমি এই লাইফে বোধহয় সবচেয়ে বেশি মানুষকে এই থিমটা ইউজ করতে দেখছি, তাদের মনে হয় এই থিমটাই সবচেয়ে সুন্দর। বাট তোমরা যখন এর বাইরে যে জায়গা থেকে টিম নিয়ে কাজ করবা, স্পেশালি আমি এখানে তোকে এইটা দিয়ে দেওয়ার পরে যখন এখানে এই যে সোর্স 1 সোর্স 2 থেকে তোমরা বিভিন্ন থিম নামিয়ে কাজ করবা, তোমাদের জন্য জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। এবং আমি এই সেশনের সবার শেষে যে মাস্টার স্লাইড এবং থিম কিভাবে মডিফাই করতে হয় এই জিনিসটা তোমাদেরকে শিখাবো। এই জিনিসটাই তোমাদের থিম মডিফিকেশন অনেক কাজে আসবে। ওকে, আমরা সবকিছু ঘুরে আসলাম, এবার আমরা আমাদের মেইন জিনিসে যাই। তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যদি নোট টোট কিছু করার সুযোগ থাকে তাহলে একটু নোট করে নিও। আই উইল গো থ্রু ইট রিলেটিভলি ফাস্ট। যে কোনো সময় তোমাদের যদি কোনো কিছু বুঝতে বা কোনো কিছু নিয়ে কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক আউট। যেহেতু আমি স্ক্রিনটা শেয়ার করছি আমি দেখতে পারবো না হ্যান্ড রাইজ করলে বা এনিথিং এলস। আর কোয়েশ্চেন করলে আই উইল অ্যান্সার। ওকে, হোয়াট ইজ এ পিচ ডেক আমি বললাম। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পিচ ডেকের স্ট্রাকচার। তো পিচ ডেককে আমি কয়েকটা সেকশনে ভাগ করছি বা প্রেজেন্টেশনকে কয়েকটা সেকশনে ভাগ করছি এবং প্রত্যেকটা সেকশনে একটা করে নাম দিয়ে রাখছি এবং ওই প্রত্যেকটা সেকশনের আন্ডারে কি কি পেজ হবে সেই পেজ গুলো আমি তোমাদেরকে শো করব। ফর এক্সাম্পল প্রথম যে সেকশনটা তোমাদের প্রেজেন্টেশনের মধ্যে থাকবে সেই সেকশনটার নাম আমি দিয়েছি জাজ এ বুক বাই ইটস কভার। ইউজুয়ালি কি করা হয় যে যখন একটা প্রেজেন্টেশন হচ্ছে, মানে সরি, যখন একটা আমরা আমরা ইউজুয়ালি কি বলি যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। বাট তুমি যখন একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছ বা কোনো একটা প্রেজেন্টেশনে তুমি যখন ফার্স্ট কথাটা বলা শুরু করলা, তোমার কিন্তু ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের কম সময়ের মধ্যে জাজ এটা ডিসাইড করে নেয় যে সে তোমার কথাটা পুরোপুরি শুনবে নাকি শুনবে না। মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে কেউ যদি প্রেজেন্টেশন সুন্দর মতো দেওয়া শুরু করে না করে বা তার প্রেজেন্টেশন যদি অ্যাট্রাকটিভ না হয়, যা যার মনোযোগ দিয়ে শোনে না, ফোন গুতানো শুরু করে, এদিক ওদিকে তাকায় বা তাকায় থাকলে অন্য কিছু চিন্তা করে। সো দিস ইজ দ্য সেকশন ভ্যার ইউ গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ ইউর জাজ, আর যে মার্ক করতেছে তার অ্যাটেনশনটা গ্র্যাব করতেছো। তো এই সেকশনে টোটাল 3টা পার্ট আছে। এক নাম্বার হচ্ছে কভার। তো তুমি যখন যে কম্পিটিশনে যাও, তুমি যদি হাইক প্রাইজের কম্পিটিশনে যাও, তুমি যদি স্টার্ট আপের কোনো কম্পিটিশনে যাও বা কোনো একটা আইডিয়া কম্পিটিশনে যাও, তোমাকে একটা টিম হিসেবে বা একটা এন্টিটি হিসেবে যেতে হয় এবং তোমার যে প্রোডাক্টটা বা সার্ভিসটার একটা নাম থাকে। সো সেইটার এরকম যেমন একটা লোগো আছে, টাইটেল আছে এবং হচ্ছে একটা ট্যাগলাইন আছে। দিস ওয়াজ এ স্টার্ট আপ দ্যাট উই ওয়ার্ক অন, এবং এইটা থ্রুতে আমরা গভর্নমেন্ট থেকে 10 লাখ টাকার ফান্ডিং পেয়েছিলাম। তো কভার ফটোতে কি থাকবে, কভারে তোমার একটা লোগো থাকবে, তোমার টিমের নামটা থাকবে বা প্রোডাক্টের নামটা থাকবে এবং তোমাদের যদি একটা ট্যাগলাইন থাকে সেই ট্যাগলাইনটা থাকবে এবং এই জায়গাটাতে কিচ্ছু থাকবে না। এটা একেবারে সিম্পল। এটা স্লাইডটা ওপেন করা মাত্র এই জিনিসটা থাকে, যতক্ষণ তুমি প্রিপারেশন নিচ্ছ তারা যাতে তোমার টিমের নামটা এবং তোমার প্রোডাক্টের লোগোটা বা সার্ভিসের লোগোটা এবং তোমার ট্যাগলাইনটা কনস্ট্যান্ট দেখতে পারে। এরপরে সবচেয়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস, তোমার যে কোনো জায়গায় যখন যাবা তোমাকে দুটো জিনিস শো করতে হবে। একটা হচ্ছে তোমাদের প্রবলেম, আর সেকেন্ড জিনিসটা হচ্ছে তোমাদের সলিউশন। অর্থাৎ তুমি যদি একটা আইডিয়া কম্পিটিশনে যাও বা তোমাকে যখন হার্ড প্রাইসে তুমি ধরো গেছো, তোমাকে হার্ড প্রাইসে অবভিয়াসলি ইয়ারলি একটা ইস্যু দিয়ে দেয়। কোনোবার বলে যে তোমাদেরকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, কোনোবার বলে যে তোমাদের কাপড় নিয়ে যে ফাস্ট ফ্যাশন আছে ফাস্ট ফ্যাশন নিয়ে কাজ করতে হবে। এর আগে আমি কয়েকটাতে জাজ করছিলাম, সেগুলোতে এরকম টপিক ছিল। এবছরে এরকম ইউনিক কিছু একটা দিবে, সাস্টেনেবিলিটি। তো এই ডোমেইন বা এই থিমের যে প্রবলেমটা তোমরা আইডেন্টিফাই করেছো সেই প্রবলেমটা সম্পর্কে তোমাদেরকে সবার আগে বলতে হবে। এখানে দেখো দুটা প্রবলেম রিলেটেড স্লাইড আছে। এইটাতে দেখো প্রবলেমের ব্যাপারে কি বলা আছে, যে প্রবলেম কি, যে আমাদের দেশের এত পার্সেন্টের কম মানুষের ইন্টারনেট বা মোবাইল ডিভাইসের অ্যাক্সেস আছে। এই এই মানুষদেরকে ট্রেন করার জন্য কোনো মিডিয়াম নেই, বাংলা ইউজ করা যায় এরকম কোনো ফোন নেই। এই যে এই ধরনের কিছু প্রবলেম গুলো দেওয়া আছে। আবার এইটার ক্ষেত্রে দেখো যে বইয়ের প্রাইস সবার জন্য কনভিনিয়েন্ট না, সহজে রেসপন্স পাওয়া যায় না, বইয়ের সব মার্কেটে সব ধরনের বই পাওয়া যায় না, এই ধরনের। অর্থাৎ তুমি যে প্রবলেমটা আইডেন্টিফাই করেছো, সবার আগে সলিউশন বলার আগে তোমাকে প্রবলেম বলতে হবে। তখনই কিন্তু তোমার প্রোডাক্টটা সম্পর্কে, তোমার সলিউশনটা কি, তোমরা কি বানাইছো,
এটা আগে বলা যাবে ইউ ফার্স্ট হ্যাভ টু শো যে তোমার একটা প্রবলেম আছে, একটা প্রবলেম অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, এবং সেই প্রবলেমটার পরে ইউ গাইস গো টু যে বর্তমান অবস্থা, বর্তমানে কি আছে সেটাকে স্ট্যাটাস কোয়া বলে। এবং ইম্প্যাথি, ইউজুয়ালি এই জায়গাগুলোতে তোমরা যদি একটা স্টোরি দিয়ে শুরু করো, ফর এক্সাম্পল কোনো, হ্যাঁ, কেউ যদি মনে করো স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করতেছে, আমাদের গতবার এই আপে আমাদের এই যে ইনোভেশন হাবে একটা টিম ছিল যারা বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন নিয়ে কাজ করতেছে। এখন কেউ যদি এই জিনিসটা নিয়ে, এই পার্টটা নিয়ে কাজ করে এবং সে একটা স্টোরি দেয় যে গ্রামের একটা মেয়ে, যে যেহেতু স্যানিটারি ন্যাপকিন গুলো ইউজুয়ালি এক্সপেন্সিভ হয়, সেহেতু সে ওইটা অ্যাক্সেস করতে পারতেছে না, এই জন্য তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হচ্ছে বা সে ডে টু ডে লাইফে বিভিন্ন প্রবলেম পড়তেছে। এই যে একটা মানুষের একটা প্রবলেম তুলে ধরা এবং সেটা দিয়ে তুমি জাজদের মধ্যে একটা ইম্প্যাথি ক্রিয়েট করলা, জাজও তোমার সাথে ইম্প্যাথিটা ফিল করলো যে আচ্ছা একটা মানুষ আছে, যে মানুষটা প্রবলেম আছে, তার প্রবলেম আছে, সে বিভিন্ন ডে টু ডে লাইফে প্রবলেম ফেস করে। এই যে ইম্প্যাথিটা ক্রিয়েট করা, এই প্রবলেমটা বা স্ট্যাটাস কোটা, বর্তমান অবস্থা কি, নাম্বারস গুলা কি, এবং একটা গল্প দিয়ে ইম্প্যাথি, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্লাইড রাইট আফটার কভার দ্যাট ইউ হ্যাভ টু মেক। যে কোনো কম্পিটিশনে যে কোনো জায়গায় যাও, এইটা ক্রিয়েট করতে হবে। একাডেমিয়ার ক্ষেত্রেও তোমরা যখন একাডেমিক কোনো একটা প্রেজেন্টেশন দিবা, ধরো তুমি মেকানিক্যালে আছো, তুমি হয়তো বা একটা বেটার ইঞ্জিন নিয়ে বা যেটাতে ফাংশন বেটার এটা নিয়ে কাজ করতেছো, তুমি ট্রিপলিতে পারো, তুমি ইভি নিয়ে কাজ করতেছো, সেটা তুমি যে কাজটা করতেছো সেটা কোনো একটা প্রবলেম সলভ, তো সেই প্রবলেমটা তোমাদেরকে সবার আগে শেষ, প্রবলেমের ঠিক পরেই আসবে তোমাদের সলিউশনটা বা তোমাদের কনসেপ্ট। হয়তো বা তুমি প্রোডাক্ট তুমি যদি বানায় ফেলো বা তোমার যদি এক্সিকিউশন থাকে তাহলে ইটস এ সলিউশন। বা তুমি যদি এমন হয় যে একটা আইডিয়া কম্পিটিশন, তুমি মনে করতেছো যে এভাবে এটা সলিউশন করা যাবে, তাহলে ওটা কনসেপ্টটা হচ্ছে তোমাদেরকে শো করতে হবে বা কোর ফাংশনটা। ফর এক্সাম্পল এখানে যখন অবসর যখন আমরা শো করছি, এটা সলিউশন কি, যে আমরা বলেছিলাম যে একটা ক্যাম্পাস বা কমিউনিটি বেসড ই কমার্স প্ল্যাটফর্ম থাকবে, যে প্রত্যেকটা ক্যাম্পাসে হাব থাকবে তাদের রিকোয়ার্ড বুকস রিলেটেড, এবং সেইটা থেকে কাজ হবে, তাতে করে খরচ কম লাগবে, কমিউনিটি ক্রিয়েট হবে, কনভিনিয়েন্স ক্রিয়েট হবে। আবার আহ প্রদীপের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কাইওএস বলতে একটা জিনিস আছে, সেই কাইওএস বেসড স্মার্টফোন, যেগুলো ফিচার ফোন বাট ওর মধ্যে স্মার্টফোনের বিভিন্ন ধরনের ইউজার আছে, ইন্টারনেট ইউজ করা যায়, ইউটিউব দেখা যায়, এই ধরনের ফোনগুলি নিয়ে আমরা কাজ করব। তো এই যে ইউজিবিলিটিটা, এই যে সলিউশনটা, এই যে ফিচার গুলো, যেটা তোমার মতে একটা সলিউশন বা একটা কনসেপ্ট, এই জিনিসটা শো করতে হবে। এবং এই তিনটা জিনিস দিয়ে তোমাদের প্রেজেন্টেশনের ফার্স্ট সেকশনটা কমপ্লিট হবে, অর্থাৎ এই তিনটা সেকশনকে তোমাকে জাজদের অ্যাটেনশনটা গ্র্যাব। এখন এই ক্ষেত্রে অ্যাপার্ট ফ্রম দ্য হোয়াট ইউ ক্যান সি ইন দ্য স্ক্রিন, আমি কয়েকটা জিনিস বলবো। যেমন অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা কম্পিটিশনে তুমি যখন যাচ্ছ, মেজরিটি ক্ষেত্রে বাংলাদেশের রিয়ালিটিতে যেটা হয়, স্পেশালি যদি তোমরা ইউনিভার্সিটি বেসড কম্পিটিশন গুলোতে যাও, দেখা যায় যে তুমি মেকানিক্যালের স্টুডেন্ট, তুমি মেকানিক্যাল রিলেটেড একটা প্রোডাক্ট নিয়ে আসছো, কিন্তু তোমার জাজমেন্টে যে বসছে সে হয়তো বা সিএসসি টিচার, ইউজুয়ালি একাডেমিয়ার মানুষজন রাখে, দু একজন ইন্ডাস্ট্রি থেকে রাখে, তারা তোমার প্রোডাক্টটা সম্পর্কে আসলে জানে না। এই জন্য তোমার পুরো প্রেজেন্টেশনে জার্গন, মানে তোমার টেকনিক্যাল জার্গন যতটা কম ইউজ করা যায়, এবং এই জিনিসটা কেন সিম্পল এবং মানুষের লাইফকে কেন বেটার করতে পারে, সিম্পল ওয়ার্ডে এই জিনিসটা যত বেটার বলতে পারবা, ততই কিন্তু তোমাদের জন্য বেটার। সো তুমি মেকানিক্যাল থেকে পড়ছো বা তুমি সিএসসি তে পড়ছো, সিএসসি তে তুমি মেশিন লার্নিং নিয়ে কাজ করতেছিল, তুমি মেশিন লার্নিং অ্যালগোরিদমের 8-10টা নাম বললা, খুব কমপ্লেক্স কমপ্লেক্স কথা, কিন্তু তোমার সামনে যে টিচার বসে আছেন উনি হয়তো বা মেকানিক্যালের টিচার বা উনি হয়তো বা সিভিলের টিচার, তার ডোমেইনে কোনো কারণে সে মেশিন লার্নিং নিয়ে এখনো কাজ করে নাই, অ্যালগোরিদম নিয়ে কাজ করে নাই, সে এটা কিছুই বুঝলো না। কিন্তু তুমি যখন সিম্পল ওয়ার্ডে জার্গন ইউজ না করে বুঝাবা, তখন কিন্তু সে টিচার হোক, সে বিজনেসের মানুষ হোক, সে ইন্ডাস্ট্রির মানুষ হোক, সে ইজিলি বুঝতে পারবে এবং তোমাদের জাজ করতে তাদের অনেক বেশি সুবিধা হবে। ওকে, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সেকশন। এর পরের সেকশনটা হচ্ছে দিস উইল মেক ইউ মানি। যে কোনো কম্পিটিশনে তুমি যখন যাচ্ছ, সেই কম্পিটিশনে ইউজুয়ালি মার্কিং এর জায়গায় একটা জিনিস থাকে, ফিজিবিলিটি বলতে একটা জিনিস থাকে, যেটার উপরে মানুষজন মার্কিং করে, ফিজিবিলিটি বা প্রবাবিলিটি। যে কোনো কাজ যখন মানুষ করে, সে কাজটা করার ওর পিছনে কিছু উদ্দেশ্য থাকে। এবং হিউম্যান ওয়ার্ল্ডে, তোমরা যে দুনিয়া আছো, যেটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ড, এই জায়গায় অবশ্যই তুমি যে কাজটা করতেছো ওটা থেকে আসলে টাকা জেনারেট হবে কিনা, সেইটা একটা বড় ফ্যাক্টর। কারণ তোমার কাজ থেকে যদি কোনো ধরনের টাকা জেনারেট না হয়, কোনো রেভিনিউ জেনারেট না হয়, তাহলে ওই কাজটা পরবর্তীতে করে আসলে কোনো লাভ নেই। ফর এক্সাম্পল তুমি একটা চিন্তা করলা যে আমি একটা ফ্যান বানাবো, যে ফ্যানটা এনার্জি এফিশিয়েন্ট। তুমি যদি এটা প্রুফ করতে পারো যে এটা এনার্জি এফিশিয়েন্ট, এটার কারণে এত টাকা বাঁচবে, তাইলে তুমি এটা ওকে।
দিস উইল মেক মানি, এবং এটা এই আইডিয়াটা নিয়ে তুমি কাজ করতে পারবে। বাট তুমি যদি এমন একটা আইডিয়া নিয়ে আসো যে আইডিয়াটা দিয়ে আসলে কোনো ধরনের টাকা জেনারেট করা যাবে না, কোনো ধরনের ইম্প্যাক্ট করবে না হিউম্যান লাইফে, মানুষের টাকা বাঁচবে না বা টাকার বেনিফিট পাবে না, তাহলে কিন্তু আসলে সেই আইডিয়াটা নিয়ে লাভ নেই। তুমি হার্ড প্রাইজেই যাও, তুমি স্টার্ট আপ কম্পিটিশনে যাও, তুমি যে কোনো আইডিয়া কম্পিটিশনে যাও, তোমাকে অবশ্যই শো করতে হবে যে তোমার এই বিজনেসটা ভাইয়েবল বা এই প্রোডাক্টটা ভাইয়েবল। কারণ তুমি যেহেতু নিজের পকেট থেকে টাকা দিয়ে কাজটা করবা না, তুমি এক্সপেক্ট করতেছো কেউ টাকা দিবে। মানুষ কখন টাকা দিবে? যখন সে বুঝবে যে এই টাকা আমি তোমাকে দিলে সেই টাকাটা দিয়ে তুমি কাজ করে টাকাটাকে আরো গ্রো করতে পারবা, বাংলাদেশের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলতে পারবা, ওয়ার্ল্ডের উপরে, ওয়ার্ল্ডের সোশ্যাল হিউম্যান লাইফের উপরে ইম্প্যাক্ট ফেলতে পারবা, তখন ইনভেস্ট করবে। সো এই সেকশনটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোডাক্টের ডেমো বা এমভিপি বা ইউআইপি বা সরি ইউআই অথবা কনসেপ্ট। এমভিপি বলতে ইউজুয়ালি বোঝায় মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, বা সিম্পলি তোমাদের টার্মে যদি বলি প্রোটোটাইপ। ধরো তুমি একটা রোবট বানাতে চাও যে রোবটটা বিভিন্ন মানে আর্মি পারপাসে বা মিলিটারি পারপাসে ইউজ হবে, এটা হচ্ছে বিভিন্ন টেরেনের মধ্যে মুভ করতে পারে এবং হচ্ছে ক্যামেরা দিয়ে বা লাইডার দিয়ে স্ক্যান করে বিভিন্ন ধরনের প্যারামিটার কালেক্ট করতে পারে। এই যে তুমি একটা কনসেপ্ট বানাইছো, অবভিয়াসলি তুমি একজন স্টুডেন্ট বা তুমি একজন প্রাইমারি পার্সন ফাইনাল প্রোডাক্টটা বানাতে পারবা, বাট তুমি একটা কনসেপ্ট দাঁড়া করাতে পারবা। তুমি তোমার বেসিক মেশিনারি দিয়ে তুমি যে রোবোটিক্স এর কাজ পারো, তুমি যে রিমোট কন্ট্রোল একটা গাড়ি বানাইতে পারবা যেটা বিভিন্ন টেরেনে মুভ করতে পারে, বা সেটার উপরে ক্যামেরা সেট করে যে তুমি যে অনলাইনে ডাটা ট্রান্সফারের কাজ করতে পারো, এইটা তুমি অ্যাটলিস্ট শো করতে পারবা। সেই প্রোটোটাইপটুকু তুমি কতটুকু কাজ করছো সেটা দেখানো। বা তুমি যদি মনে করো একটা অ্যাপ নিয়ে কাজ করতেছো যেটা গভর্নমেন্টকে হেল্প করবে, মানুষের কাছ থেকে প্রবলেম কালেক্ট করবে এবং গভর্নমেন্টের কাছে দিবে, তো তুমি এই যে কনসেপ্টটা বললা, তুমি যে আসলে এটা বানাতে পারবে, এটা ইউআইটা দেখতে কেমন হবে, এটা কোডিংটা করলে আউটপুটটা কেমন আসতে পারে, এই ইউআইটা বা বেস্ট হয় যদি তুমি প্রোডাক্টটার একটা ডেমো তৈরি করতে পারো বা কনসেপ্টটা রেডি করতে পারো, সেটা হচ্ছে তোমাদের ফার্স্টে শো করতে হবে। ফর এক্সাম্পল, এখানে একটা কম্পিটিশনে আমরা একটা প্রোডাক্ট বানিয়েছিলাম যেটা যেটা সেই সময় কাজ ছিল যে বিভিন্ন জায়গায় যে গভর্নমেন্টের কাজ হয়, স্পেশালি এলজিইডি, সেই কাজগুলো প্রপারলি হচ্ছে কিনা, বা সেখানকার ঠিকাদাররা ঠিক মতো কাজ করতেছে কিনা, যে এলাকার মানুষজন চাইলেই সেই জায়গায় যে ছবি তুলে একটা কমপ্লেন সাবমিট করতে পারে। অবভিয়াসলি আগেকার আমলে এইসব প্রজেক্টের কোনো কাজ হয় নাই। গভর্নমেন্ট থেকে আইডিয়া হ্যাকাথন ছিল, গভর্নমেন্টের হ্যাকাথনে আমরা জিতে তাদের কাছে প্রোডাক্ট প্রজেক্টটা যখন সাবমিট করছি এলজিডির কাছে, তারা আর কোনো কথা বলে না, তারা হ্যাঁও বলে না নাও বলে না, তারা খালি ঘুরায় যে এর পরে আসেন পরে আসেন। আমরা বুঝে গেছি যে তাদের আসলে এই জিনিসটা আর ইন্টারেস্ট নাই, কারণ এই জিনিস নিলে তো তাদের লস। সো আই হোপ সামনের দিনে এরকম আইডিয়া যেগুলো আসলে সেগুলো সেগুলো প্রপারলি ইমপ্লিমেন্টেড হবে। বাট কি বানাচ্ছ সেটা আসলে কি, সেটা ডেমোটা কেমন হবে, ইউআই কেমন হবে, হার্ডওয়্যার বেসড প্রোডাক্ট হলে প্রোটোটাইপ বানাবা, সফটওয়্যার বেসড প্রোডাক্ট হলে ইউআইটা বানাবা, অ্যাকচুয়ালি কোড করবা। এমন না যে পাওয়ার পয়েন্টে বা ফিগমাতে জাস্ট আমি ইউআইটা বানায় আসলাম, অ্যাকচুয়ালি কোড করা জিনিসপাতি নিয়ে যাবা, তাহলে যেটার চান্স বাড়বে। তো এটা এক নাম্বার জিনিস, যে তোমাদের প্রোডাক্টটা কি, সার্ভিসটা কি, হোয়াট এভার ইট ইস ইউ গাইস শো। সেকেন্ড জিনিস হচ্ছে ফিচার এবং বেনিফিট। অবশ্যই এই জিনিসটা তোমাদেরকে সেপারেটলি উল্লেখ করতে হবে, তোমরা যে জিনিসটা দেখাচ্ছ সেই জিনিসটার আসলে ফিচার গুলো কি, বেনিফিট গুলো কি। তুমি একটা অ্যাপ বানাইছো, এই অ্যাপটা থেকে মানুষের কি কি উপকার হচ্ছে, এটাকে আলাদাভাবে তোমাদের নোট করতে হবে। তুমি একটা ইঞ্জিন বানাচ্ছ, যে ইঞ্জিনটা এফিসিয়েন্ট, কত এফিসিয়েন্ট, কিভাবে এফিসিয়েন্ট, এনভায়রনমেন্টের উপর ইম্প্যাক্ট কি পরিমাণে কমতেছে, মানুষের খরচ কি পরিমাণে কমবে, এটার কারণে আমাদের যে রোড সেফটি আছে সেই রোড সেফটি কিভাবে হবে। মানে তোমার তোমার সার্ভিসের যত ধরনের এনভায়রনমেন্টাল, ইকোনমিক্যাল এবং সোসাইটাল বেনিফিট তোমরা বের করতে পারো, সেই বেনিফিট গুলাকে অবশ্যই সুন্দর মতো তোমরা নোট ডাউন করবে। এবং লাস্ট বাট নট লিস্ট এই সেকশনের, সেটা হচ্ছে একটা বিজনেস মডেল তোমরা অবশ্যই শো করবা। বিজনেস মডেল, এটা হচ্ছে একেবারে বেসিক বিজনেস মডেল। বেসিক বিজনেস মডেল বলতে কি বোঝায়, যে তোমার ইউজার কারা, তোমার প্রোডাক্টটা বা তোমার সার্ভিসটা আসলে কারা কিনবে, সেইটা তোমরা দেখাবা। যে আমার প্রোডাক্টটা ইউজুয়ালি ইয়াং পিপল কিনবে, 18 to 24 এজের মধ্যে যারা, তারা কিনবে, বা যারা বিজনেসম্যান আছে তারা কিনবে, হোয়াট এভার ইউর ইউজার বেসিস, ইউজারের ডেমোগ্রাফিকটা শো করবা। সেকেন্ড হচ্ছে প্রফিট, তোমার প্রফিটটা আসলে বা তোমার রেভিনিউটা আসলে জেনারেট হবে কোন জায়গা থেকে। তুমি কি সাবস্ক্রিপশন মডেল বেচবা, নাকি একবারেই সেল করে দিবা, নাকি যে তোমার কাছে কিনবে সে তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করবে পরে সাবস্ক্রিপশন দিবে, বা তুমি যদি একটা হার্ডওয়্যার বেচো তাহলে একবারে কিনে দিবে, তোমার কাছে পরে সার্ভিসিং এর জন্য তোমাকে আলাদা করে চার্জ করতে হবে। বেসিক্যালি ইউজার তোমাকে কোন কোন জায়গায় টাকা দিবে,
সেই জিনিসগুলো তোমার নোট করতে হবে। থার্ড হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, অর্থাৎ তোমার প্রোডাক্টটা মানুষের লাইফে এই যে তোমাকে টাকা দিল, সেই টাকার এগেনস্টে সে কি পরিমাণে ভ্যালু পাচ্ছে, কি কি কনভিনিয়েন্স হচ্ছে, সেই জিনিসগুলো তোমার শো করতে হবে। ফোর্থ হচ্ছে ইম্প্যাক্ট, অর্থাৎ তাদের লাইফে পজিটিভ কি কি ইম্প্যাক্ট, বা সোসাইটির উপরে বা ইনভায়রনমেন্টের উপরে পজিটিভ বা নেগেটিভ কি কি ইম্প্যাক্ট। অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট হইতে পারে। ফর এক্সাম্পল, এই যে আমরা ইভি নিয়ে কাজ করতেছি, ইভির যেমন পজিটিভ জিনিস আছে, নেগেটিভ ইম্প্যাক্টও কিন্তু আছে। আমাদের যে লিথিয়াম ব্যাটারি গুলো আছে, এগুলো ডিসপোজ হচ্ছে এনভায়রনমেন্টে, এগুলো আমরা এখনো জানি না যে কি হবে। ইম্প্যাক্টটা তোমার শো করতে হবে। তোমার শো করতে হবে যে তোমার বিজনেসের বা তোমার আইডিয়ার পজিটিভ নেগেটিভ সবই তুমি জানো, এবং তুমি এটাকে বেটার করার জন্য কাজ করবে। এবং লাস্ট হচ্ছে প্ল্যাটফর্ম, অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা বানাচ্ছ সেটা তুমি মানুষের কাছে পৌঁছায় দিবা কিভাবে। যদি তোমার একটা অ্যাপ হয়, তাহলে তোমার অ্যাপটা প্লে স্টোরে থাকতে পারে, তুমি ওই অ্যাপটা নিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারো, তুমি ক্যাম্পেইন করতে পারো ক্লাসে ক্লাসে যে, ইউনিভার্সিটিতে যে। আবার তোমারটা যদি একটা গাড়ি হয়, তুমি একটা নতুন মোটর বানাইছো, তুমি তো ইউনিভার্সিটি যে ক্যাম্পেইন করে মোটর সেল করতে পারবে না। তখন তোমার কি করতে হবে যে তোমার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটর খুঁজতে হবে, সেলার খুঁজতে হবে, তোমার বিভিন্ন কোম্পানির সাথে B2B, বিজনেস টু বিজনেস ডিল করতে হবে। তো এই পাঁচটা জিনিস যদি তোমরা তোমাদের আইডিয়ার বা বিজনেস সম্পর্কে শো করতে পারো, তার মানে তোমাদের বেসিক বিজনেস মডেল তোমাদের শো করা হয়ে গেল। বাট বেস্ট হয় যদি তোমরা একটা জিনিস গুগল করবা, একটু নোট ডাউন করে রাখো, সেটা হচ্ছে বিজনেস মডেল ক্যানভাস। বিজনেস মডেল ক্যানভাস জিনিসটা খুবই সিম্পল। এটা যখন তোমরা গুগল করলে একটা টেমপ্লেট পেয়ে যাবা, যেখানে বিজনেস মডেল ক্যানভাসের বিজনেসের ভ্যালু 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 ক্রিয়েশন, কস্ট, পার্টনার, ইউজার বেস, আলাদা আলাদা সেকশন করা আছে। টোটাল 9টা সেকশন আছে। তোমরা হ্যাঁ, টোটাল 9টা সেকশন আছে। তো তোমরা ওই 9টা সেকশন যদি ফিল আপ করে তোমরা তোমাদের প্রেজেন্টেশন ইনক্লুড করতে পারো, তার মানে তোমাদের যে কোনো জাজ বা যারা আছে তারা বুঝতে পারবে যে তোমরা আসলে তোমাদের বিজনেসটা টপ টু বটম সম্পর্কে সবকিছু চিন্তা করে আসছো। এবং তোমরা নিজেরা যখন বানাবা, তোমাদের আইডিয়াটা সম্পর্কে, তোমাদের বিজনেস সম্পর্কে তোমাদের আসলে আইডিয়াটা আরো বেশি ক্লিয়ার হবে। তুমি যখন একটা জিনিস নিয়ে চিন্তা করতেছো, আসলে ওটা কোথা থেকে আয় করবে, ওটা বানাতে তোমাদের কাদের সাথে পার্টনারশিপ করতে হবে, খরচ কোথায় হবে, ইউজাররা তোমাকে আসলে কিভাবে রিচ করবে, তুমি তোমার ইউজারদেরকে কিভাবে রিচ করবা, এই জিনিসগুলো অনেক সময় মিস হয়ে যায় বিজনেস মডেল ক্যানভাস। এখন যেটা দেখালাম এইটা বিজনেস মডেল, এটা খুবই সিম্পল। আর একটু বেটার করতে চাইলে বিজনেস মডেল ক্যানভাস লিখে সার্চ করবা, এবং সেই বিজনেস মডেল ক্যানভাসটা তোমরা তোমাদের প্রেজেন্টেশনে তৈরি করে ইনক্লুড করবে। ওকে, এরপরে সেকশনটার নাম হচ্ছে ট্রেজার ম্যাপ। আমি নাম দিয়েছি ট্রেজার ম্যাপ। মানে কি, যে কোন জায়গায় আসলে গুপ্তধনটা আসে সেটা খুঁজে বের করা। তো ট্রেজার ম্যাপ বলতে এখানে দুটা জিনিস বোঝায়। একটা হচ্ছে যে দুটা পার্ট আছে, একটা হচ্ছে মার্কেট সাইজ, অর্থাৎ তুমি একটা জিনিস সেল করতেছো, সেইটা আসলে কয়জন কিনবে, তোমার মতে কতজনের কাছে আসলে এটা দরকার আছে। সেটার নাম্বারটা 100 জন হতে পারে, 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 1 বিলিয়ন হতে পারে। ফর এক্সাম্পল, তুমি মনে করো একটা প্রোডাক্ট বানালা, যে প্রোডাক্টটা শুধুমাত্র মানে একটা সফটওয়্যার বানালা, যে সফটওয়্যারটা খুবই ভালো। এই সফটওয়্যারটা কিন্তু এই সফটওয়্যারটা কাজে লাগবে শুধুমাত্র বিভিন্ন কোম্পানির যারা সিএক্সও আছে, সিইও, সিসিও, তাদের কাজে লাগবে, তাদের ডিসিশন মেকিং এ খুব হেল্প হবে। এখন তাহলে তোমার এই ইউজার মার্কেট সাইজ কত হবে, দেখা যাবে যে সারা ওয়ার্ল্ডে টপ লেভেলের সিইও সিএক্সও সংখ্যা হচ্ছে সব মিলায় 10,000 বা 15,000, যারা এই প্রোডাক্টটি ইউজ করবে। কিন্তু তারা আবার প্রত্যেকে মাসে $500 দিয়ে এই প্রোডাক্ট ইউজ করবে, কারণ এত ভালো। তাহলে সংখ্যাটা কত এবং কত টাকার মার্কেট, এইটা তোমার বের করতে পারে। আবার তুমি এমন একটা প্রোডাক্ট বানাইলা যেটা টপ টু বটম সবাই ইউজ করবে, গরিব ধনী মিডিয়াম এভরিওয়ান। ধরো একটা ইউনিক, তুমি পানির বোতল, পানি বের করলে একটা, যে পানির মধ্যে ভিটামিন আছে, মিনারেল, ওটার মধ্যে ভিটামিন আছে, ওটা খাইলে সবাই তাদের যে ভিটামিনের নিড আছে সেটা ফিল আপ হয়ে যাইতেছে। এবং ওটা খুব কম খরচে তুমি রাখতে পারলো, হয়তো বা 15 টাকার বোতল তুমি 25 টাকায় দিতে পারতেছো। তখন কিন্তু টপের মানুষও যেমন খাবে, তোমার বটমের মানুষ যারা আছে তারাও পাবে। ফর এক্সাম্পল, এইখানে দেখো, এখানে যে টার্গেট মার্কেট কারা কারা আছে, অর্থাৎ কারা কারা এই প্রোডাক্টটা কিনবে। এটা একটা প্রোডাক্ট ছিল একটা মোবাইল ফোনের, যে মোবাইল ফোনটা হচ্ছে ফিচার ফোন, কম দামি, কিন্তু ওটার মধ্যে ইন্টারনেট চলে এবং বিভিন্ন সার্ভিস চলে। সো এখানে যেমন নোট করা হয়েছে যে যারা ড্রাইভার আছে, বাড়ির কাজ করে, ডেইলি লেবার, সিকিউরিটি গার্ড, গার্মেন্টস ওয়ার্কার, অর্থাৎ যারা ব্লু কলার জব করে, তারা হচ্ছে গিয়ে এই কা- এই এই তারা হচ্ছে এটা টার্গেট মার্কেট। টোটাল বাংলাদেশে কতজন মানুষ আছে যারা ব্লু কলার জব করে, সেটা এখানে ফার্স্ট অফ অল উল্লেখ করব। এখানে টোটাল 3টা ভাগে ভাগ করা হয়, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। প্রথমটা যেটা বলে সেটাকে বলে স্যাম। এই যে দেখো এখানে লেখা আছে সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট বা স্যাম। অর্থাৎ টোটাল আমার টার্গেট যেটা, সেটা হচ্ছে গিয়ে আহ, আমার মানে আমার সেকশনটা, ভাগটা হচ্ছে স্যাম।
তার উপরে যেটা আছে, এই যে এই পাই চার্টটা একটু খেয়াল করো তাহলে বুঝবা। এখানে লেখা আছে টোটাল অ্যাভেলেবল মার্কেট। টোটাল অ্যাভেলেবল মার্কেট বলতে বাংলাদেশে তুমি যদি সেল করো, তাহলে বাংলাদেশের টোটাল জনসংখ্যা কত? 18 কোটি আমি ধরলাম। 18 কোটি হচ্ছে গিয়ে তোমার ট্যাম বা টোটাল অ্যাভেলেবল মার্কেট। তার নিচে তুমি যেহেতু এখানে টার্গেট মার্কেট ঠিক করছো যে এই মানুষগুলো আসলে আমার কিনবে, তখন তোমার আইডেন্টিফাই করতে হবে আসলে ব্লু কলার জবে আমাদের দেশে কত মানুষ আছে। তুমি আইডেন্টিফাই করলা যে 8 কোটি মানুষ আছে আমাদের ব্লু কলার জবে, তাহলে তোমার এখানে 8 কোটি হচ্ছে গিয়া তোমার স্ট্যাম্প বা সার্ভিসেবল, মানে এদেরকে আমরা সার্ভিস দিতে পারবো। ধরো তুমি একটা এডুকেশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো, যেটা হচ্ছে গিয়ে 9-10 এর বাচ্চারা ইউজ করবে, 9-10 এর বাচ্চা। তো তো এখানে কি হবে, এখানে ট্যাম হবে বাংলাদেশের পুরো জনসংখ্যা 14 কোটি। স্যাম হবে কি, তোমাকে বের করতে হবে যে একই একটা সালে 9-10-এ কত মানুষ পড়ে। আমরা জানি প্রত্যেক বছর এসএসসি অ্যারাউন্ড 14 থেকে 15 লাখ মানুষ দেয়। তাইলে তোমার 9 এবং 10 মিলে এভারেজে তুমি সারা বাংলাদেশে ধরতে পারো যে 30 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে, তাহলে তোমার স্যাম হবে 30 লাখ। এরপরে সোম অর্থাৎ সার্ভিসেবল অবটেনেবল মার্কেট, তোমার কতটুকু ক্ষমতা আছে, তুমি কতজনের কাছে সেল করতে পারবা, সেটা হচ্ছে সোম। ধরো তুমি একটা প্রোডাকশন হাউস, তুমি ওই যে পানির বোতল বানাচ্ছো, এখন তোমার প্রোডাকশনে বছরে তুমি মনে করো 1 মাসে তুমি 1 লাখ বোতল সেল করতে পারো, এবং 1 লাখ বোতল এর বেশি তোমার ক্ষমতা নেই এই মুহূর্তে সেল করা। তাহলে তোমার 1 লাখ বোতল যদি 1 লাখ মানুষ কেনে, তাহলে তোমার শ্রম হচ্ছে 1 লাখ। তুমি যখন পরবর্তীতে আরো বাড়াবা, তোমার শ্রম আস্তে আস্তে বাড়তে থাকবে। তুমি যত মানুষকে সার্ভিস করতে পারবা, সেইটা হচ্ছে তোমার শ্রম, বা তুমি যত মানুষকে টার্গেট করবা সার্ভিস করো। যেমন আমি যদি একটা বিজনেস করে, আমার যেমন আমার প্রথম ইয়ারের টার্গেট হচ্ছে আমি 5,000 মানুষের কাছে কোর্স সেল করবো। ধরো একটা এডটেক কোম্পানি আছে, এই যে 5,000 মানুষকে তারা কোর্স সেল করবে, এই টার্গেটটা এটা হচ্ছে তাদের শ্রম। এর মধ্যে যতটুকু তারা ক্যাপচার করতে পারবে, দ্যাট ইজ দেয়ার, মানে এটা সেই বেনিফিট, সেই অনুযায়ী তারা বেনিফিট পাবে। তো সবার আগে তোমাদের এই যে মার্কেট সাইজটা তোমাদের এক্সপ্লেইন করতে হবে, এবং এটাকে ট্যাম স্যামসং মডেলে বা টার্গেট অ্যাভেলেবল মার্কেট, সার্ভিসেবল অ্যাভেলেবল মার্কেট এবং সার্ভিসেবল অবটেইনেবল মার্কেট, তুমি কতটুকু অবটেইন করতে পারবা, এইটা হচ্ছে তোমার মার্কেট সাইজ। এরপরে যে সেকশনটা আছে সেটাকে হচ্ছে গো টু মার্কেট স্ট্র্যাটেজি। যেহেতু তুমি ট্রেজার ম্যাপ, তুমি বললা যে আমার এই এতগুলা ইউজার আছে, এতগুলা মানুষ আছে যারা আমার কাছে কিনবে, তুমি ম্যাপটা দেখালা। এবার এই ম্যাপের মধ্যে তুমি কিভাবে জার্নি করবা, তুমি এই ইউজারদের কাছে কিভাবে পৌঁছাবা, মানে মার্কেটে তুমি কিভাবে যাবা, তোমার প্রোডাক্টটা তোমার বানানো হয়ে গেছে, তুমি কিভাবে মানুষের কাছে পৌঁছায় দিবা, কিভাবে সেল করবা, এই জিনিসটা হচ্ছে তোমার গো টু মার্কেট স্ট্র্যাটেজি। তো ফর এক্সাম্পল ধরো একটা এডটেক কোম্পানি আছে, এডটেক কোম্পানিটা ক্লাস 9-10 এর জন্য ফিজিক্স এর কোর্স বেচবে। তাহলে এদের গো টু মার্কেট স্ট্র্যাটেজি কি হবে? সবার আগে তাদেরকে কি করতে হবে, তারা হয়তো বা একটা ফেসবুকে পেজ খুলবে, এবং ফেসবুকে তারা একটা অ্যাড দিবে যাতে গার্জিয়ানরা এবং স্টুডেন্টরা এটা সম্পর্কে দেখতে পায়। 2 নাম্বার গো টু মার্কেট কি হতে পারে, সে হয়তো বা একটা এডুকেটর, মানে যারা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট বানায়, অবভিয়াসলি আয়মান সাদিককে দেওয়া হবে না যে তোর নিজস্ব একটা কোম্পানি আছে, হয়তো বা আরেকজন যে স্টোরি হেড মনে করো, সে হচ্ছে গিয়ে যেহেতু এডুকেশনাল ফিজিক্স রিলেটেড ভিডিও বানায়, তারা স্টোরি হেডের সাথে পার্টনারশিপ করলো, অর্থাৎ ইনফ্লুয়েন্সার মার্কেটিং করলো, যে স্টোরি হেড তার ভিডিওর মাঝখানে বলবে যে হ্যাঁ XYZ এডটেক আসছে, তারা ফিজিক্স এর কোর্স সেল করতেছে, কোর্সটা খুব ভালো, তোমরা দেখো। এই যে মানুষ জানতে পারলো, মার্কেটে গেল। অথবা তারা কি করতে পারে, বাংলাদেশের যে টপ স্কুল গুলো আছে, আহ, রাজশাহীতে রাজশাহী ক্যান্ট পাবলিক, অগ্রণী স্কুল, কলেজিয়েট স্কুল, শিরোয়েল, হোয়াট এভার, এই স্কুলগুলোর বাইরে যে তারা ক্যাম্পেইন করতে পারে, তারা পোস্টার লাগাতে পারে, ব্যানার লাগাতে পারে, গার্জিয়ানদের সাথে কথা বলতে পারে। বেসিক্যালি মার্কেট ক্যাপচার করার জন্য যা যা করবে, মার্কেট অ্যাডাপ্ট করার জন্য যা যা করবে, সেই জিনিসটা হচ্ছে তাদের গো টু মার্কেট স্ট্র্যাটেজি। ফর এক্সাম্পল, এই যে এখানে আমরা বলছিলাম কি, আমরা যে রুয়েট ডিসির আইবি 2018 পার্টনার করবো, রুয়েট আইপি ডেটা পার্টনার করব, তারপরে ইনসাইডার মার্কেটিং করব, ফেসবুকে অ্যাড দিব, ইনস্টাগ্রামে অ্যাড দিব, ক্যাম্পাসে কমিউনিটি তৈরি করব, বিভিন্ন আলাদা আলাদা কম্পিটিশনে হচ্ছে গিয়ে আমরা পার্টনারশিপ করব, এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ তুমি কি কি অ্যাক্টিভিটি করবা মার্কেটে যাওয়ার জন্য, এইটা তোমাকে শো করতে হবে। এবং এইটা শো করলে, এবং তুমি যদি মার্কেট সাইজটা শো করতে পারো, এটা থ্রুতেই তোমার অ্যাকচুয়ালি এক্সিকিউশন হয়ে যাবে। ওকে, নেক্সট স্লাইড হচ্ছে সেটস আস অ্যাপার্ট। তুমি তোমার স্টোরি বললা, তুমি তোমার প্রোডাক্ট সম্পর্কে বললা, তুমি দেখালা যে মার্কেটে কত আছে, এখন তোমাকে দেখাতে হবে যে তুমি কিভাবে ডিফারেন্ট। কারণ একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখনই কোনো আইডিয়া কম্পিটিশনে যাবা, অনেকগুলো আইডিয়া দেখবা যে সেম ধরনের আইডিয়া। আমি তোমাদেরকে এখনই বলে দিই, বাংলাদেশে আইডিয়া কম্পিটিশন গুলোতে আচ্ছা, কেউ একজন হ্যান্ড রাইজ করছে, ডাইরেক্ট কোশ্চেন করতে পারো, সমস্যা নেই। ও না, আমি হ্যান্ড রেজ করছি ভাই। ওই চ্যাট বক্সে কিছু কোশ্চেন করছিল, ওইটার অ্যান্সার দেওয়ার জন্য আর কি।
ওকে, মানে একটু যদি কোশ্চেন গুলো আমাকে বলতা হ্যাঁ জি একটা ভাই, একটা করে। একজন কোশ্চেন করছে যে মানে ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করলে সেটা মানে ট্রাস্টেবল হবে, মানে বিশ্বস্ত হবে, আর মার্কেট রিসার্চটা কিভাবে করা যায়। আচ্ছা, ইনফরমেশন কালেক্ট করতে হবে গুগল করে। গুগল থেকে তোমরা যখন, মানে এখন যেহেতু তোমরা কম্পিটিশনে যাচ্ছ, তোমরা প্রপার বিজনেসে যাচ্ছ না, সো মার্কেট রিসার্চ করার জন্য তোমাদের মার্কেটে নেমে তো লাভ নাই। তোমাদেরকে গুগল থেকে ডাটা কালেক্ট করতে হবে। চ্যাট জিপিটি কে বলতে পারো। চ্যাট জিপিটির চেয়ে বেটার হয় আরেকটা টুল আছে যেটাকে বলে পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটিতে যেটা হয় যে তুমি ওকে বললা যে বাংলাদেশে আনএডুকেটেড হার কত, বা বাংলাদেশে 9-10-এ কতজন পড়াশোনা করে এক বছরে। ও বিভিন্ন জায়গা থেকে সার্চ করে তোমাকে একটা নাম্বার দিবে এবং তোমাকে রেফারেন্সটা দিয়ে দিবে। এবং তুমি চেক করবা এই রেফারেন্সটা ভ্যালিড রেফারেন্স কিনা। উইকিপিডিয়া রেফারেন্স নেওয়া যাবে না, কিন্তু যদি কোনো পেপারে থাকে যে প্রত্যেক বছর বাংলাদেশে এসএসসি তে 14 লাখ স্টুডেন্ট পড়াশোনা করে, তাহলে বুঝে গেলাম যে 14 লাখ এসএসসি তে পড়ে, মানে 10-এ 14 লাখ পড়ে, 9-এ হয়তো আমরা 15 লাখ পড়ে, দুটা মিলে আমার 30 লাখ আমি বলতে পারি। এবং যেখানে নাম্বার গুলা দিবে নিচে অবশ্যই একটা স্টার সাইন দিয়ে রেফারেন্সটা দিয়ে দিবে। এটাই। আর মার্কেট রিসার্চ করতে হয় দুই ভাবে। একটা হচ্ছে ফার্স্টে অনলাইনে রিসার্চ করে একটা আইডিয়া নিয়ে নিতে হয়। এরপরে মার্কেটে যে মানুষের সাথে কথা বলতে হয়। এখন মার্কেটে যে মানুষের সাথে কথা তোমার কখন বলতে হবে, যেমন তুমি যদি রুয়েটের ইনোভেশন হাতে অ্যাপ্লাই করো, এখানে যেহেতু তোমাদের 3 মাসের প্রোগ্রাম, এখানে তোমাদেরকে মার্কেটে মানুষের সাথে যে কথা বলতেই হবে, মানে অ্যাজ এ মেন্টর আমি তোমাদেরকে বলাবো। এটা পার্ট অফ দ্য কারিকুলাম। বাট তুমি যখন একটা আইডিয়া কম্পিটিশনে যাচ্ছ, তখন তো তোমার ম্যান্ডেটরি না। বাট যদি তুমি অ্যাকচুয়ালি মানুষের সাথে যে কথা বলো, এবং তুমি মনে করো সেই কথা বলার কিছু ছবি কিছু ভিডিও ইনক্লুড করলা, যে আমি একটা প্রোডাক্ট বানাইছি, ধরো তুমি একটা পাট দিয়ে একটা ব্যাগ বানাইছো, বা পাট দিয়ে থালা বাসন বানাইছো সামহাও, এবং ওই থালা বাসন নিয়ে তুমি 8-10 জন মানুষের সাথে কথা বলো যে এই থালা বাসনটা দেখতে ভালো লাগতেছে, আপনি কি এটা কিনবেন, আপনার কি এটা ব্যবহার করে ভালো লাগবে, এবং ওটার ভিডিও করে ছবি নিয়ে তুমি তোমার স্লাইডের মধ্যে ইনক্লুড করলা যে আমি কাস্টমারের কাছে যে কথা বলে আসছি। এইটা কিন্তু তোমাকে আলাদা একটা পয়েন্ট দিবে জাজদের সামনে, যে ওরা ওদের আইডিয়াটা নিয়ে আসলে এতটা সিরিয়াস যে ওরা পাবলিকের সাথে যে কথা বলে আসছে। তো এটা ডিপেন্ড করে কোন জায়গায় আছো, বাট করাটা ডেফিনেটলি বেটার। আর একটা কোশ্চেন ছিল নেক্সট। যে, আরেকটা কোশ্চেন একজন করছে যে মানে আসসালামু আলাইকুম ভাই, একেবারে বিগিনার হিসেবে কোনো প্রোডাক্টের বিজনেস আইডিয়া নিয়ে প্রেজেন্টেশন বানাতে কোথা থেকে ধারণা নেওয়া যাবে। প্রোডাক্টের এটার বিজনেস ক্ষেত্রে আইডিয়া ভাই। ডিপেন্ড করে। যদি হুম। জিনিসটা হচ্ছে ধরো প্রোডাক্টের বিজনেস নিয়ে তুমি আইডিয়া সাবমিট করতে চাও, সেক্ষেত্রে যদি জিনিসটা হয় যে তুমি এসএমই বিজনেস করবা, তুমি একটা টি শার্টের বিজনেস করবা বা মেকআপের বিজনেস করবা, এখন এক্ষেত্রে তাহলে প্রেজেন্টেশন বানানোর প্রয়োজনটা কি? যদি তুমি কারো কাছ থেকে ফান্ড রেইজ করতে চাও, সেক্ষেত্রে এই যে আমি তোমাকে যেভাবে বললাম সেভাবেই তৈরি করতে পারো। অথবা ইউটিউবে স্লাইড বিনস নামের একটা ওয়েবসাইট, মানে একটা চ্যানেল আছে, স্লাইড বিনস একসময় স্লাইড বানাইতো, এখন ওরা কন্টেন্ট বানায়। এবং ওদের কন্টেন্ট গুলো খুব ভালো, মানে প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে, স্লাইড কিভাবে বানাতে হয়, এগুলো ওদের অনেক কন্টেন্ট আছে, ওগুলো দেখতে পারো। অথবা এইটা ইউজ করে সিম্পল একটা স্ট্রাকচার, মানে আমার প্রেজেন্টেশনের উপরে বেস করেই তোমরা নিজেদের প্রেজেন্টেশন বানাই ফেলতে পারো। আর ইদানিং মানে এসএমই বিজনেসের ক্ষেত্রে আসলে স্লাইড বানানোর তুলনায় বিজনেস করাটা, বা বিজনেসের যারা বিজনেস করছে এই মানুষদের সাথে কথা বলা, তাদের কাছ থেকে শেখা, তারপরে বিজনেসটা নামা, এটা অনেক বেশি বেটার হয়। ওকে, আই হোপ অ্যান্সার পেয়ে গেছো। সাবসিকুয়েন্ট কোশ্চেন থাকলেও ডাইরেক্ট আনমিউট করে করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, কারো কোনো কোশ্চেন আছে তানভীর? না ভাই, আর কেউ চ্যাট বক্সে কিছু বলে নাই। তোমরা যারা কোশ্চেন করছো তাদের যদি মানে ফলো আপ কোনো কোশ্চেন থেকে করতে পারো ভাই, যেহেতু বললো। হ্যাঁ, আনমিউট করে করতে পারো প্লিজ। ওকে, ইন দ্যাট মিন টাইম আমরা একটু কন্টিনিউ করি। স্যার, যেটা বলতেছিলাম যে এই সেকশনটাতে তোমাদেরকে শো করতে হবে যে তোমরা কেন ডিফারেন্ট। কারণ যেটা আমি বলতেছিলাম যে তোমরা যখন বিভিন্ন কম্পিটিশনে যাবা, আমি যেহেতু অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করছি, এখন অনেকগুলো কম্পিটিশনে জাজ করি, 80% আইডিয়া কি কি থাকে আমি বলি। একটা আইডিয়া থাকবে যে আমরা ব্যাচেলারদের বাসা খুঁজে দিই। 2 নাম্বার আইডিয়া থাকবে আমরা ব্যাচেলারদের জন্য খাবারের ব্যবস্থা করবো। 3 নাম্বার থাকে যে আমরা ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করবো। এই যে 3টা আইডিয়া বললাম না, এই 3টা আইডিয়া দিয়ে 70% আইডিয়া থাকে। কারণ কি, এই যে পার্টিসিপেট করতে গেছে সে একজন ব্যাচেলর, সে বাসা খুঁজতে গিয়ে কখনো প্রবলেমে পড়ছে, তার খাবার কিনতে যে কখনো প্রবলেম হয়েছে, এবং তারপর থেকে তার মাথায় ঢুকে গেছে এই প্রবলেমটাই। বাট এই যে জিনিসগুলো, এগুলো তো অলরেডি কেউ না কেউ সলভ করতেছে, এটার মধ্যে তো আসলে ইউনিকনেস নাই। এই ইউনিকনেসটা তোমার শো করতে হবে। বা যদি তুমি এমন একটা আইডিয়া করো, ধরো তুমি একটা খাবারের আইডিয়াই বানালা, যে ফুড পান্ডা আছে তো আছে, সমস্যা নাই, আমি যেটা বানাইছি তার বেটার। কেন বেটার, কোন মানে সেকশনে বেটার, কিভাবে বেটার,
এটা তোমাদেরকে শো করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যখন অবসর নিয়ে কাজ করতেছিলাম, আমরা বই বেচি, রকমারিও তো বই বেচে। রকমারি আর আমাদের মধ্যে তাহলে ডিফারেন্স বই, তখন আমরা কিভাবে শো করছি যে রকমারি হচ্ছে ঢাকায় থাকে, ওর নিজস্ব কোনো বইয়ের স্টক নাই, ও যখন অর্ডার পায় ও চকবাজার থেকে, সরি, বাংলা বাজার থেকে বা বঙ্গবাজার থেকে বই কিনে আনে, তারপরে সে ডেলিভারি দেয়। 7-8 দিন, 10 দিন, 15 দিন সময় লাগে। আমরা যেটা করতেছি যে আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে বুথ বসাচ্ছি, ওই ক্যাম্পাসে যেসব বই লাগে সেগুলো আমাদের ওখানে থাকতেছে, ফলে মানে অর্ডার দেওয়ার যেদিন অর্ডার দিবে সেদিনই বই পেয়ে যাচ্ছে। এবং যেহেতু আমরা ওইরকম কংগ্লোমেরেট না, আমাদের এখানে খরচ কম, এটা আমরা তখন শো করছিলাম। এই যে তোমরা কম্পিটিশন, যদি বড় কারোর সাথেও তোমাদের কম্পিটিশন হয়, কম্পিটিশনে কেন তোমরা বেটার, এই জিনিসটা তোমাদের শো করতে হবে। এখন একটা জিনিস আমি বলি, যখন তোমরা কোনো স্টার্ট আপ কম্পিটিশনে যাবা, কখনোই একটা কথা বলবা না যে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের খরচ কম, আমরা কম খরচে দিচ্ছি, ওরা ওদের খরচ বেশি। আমরা ছোট ছিলাম, আমি এই ভুলটা করছি। আইডিয়া কম্পিটিশনে করতে পারো, সমস্যা নেই, বাট স্টার্ট আপ কম্পিটিশনে ভুলেও এটা বলবা না যে আমাদের খরচ কম। কারণ তুমি যেটা জিনিস 10 টাকায়, মানে 50 টাকায়, ও 50 টাকায় বেচতেছে, তুমি যেটা 40 টাকায় দিতে পারো, তুমি 100% শিওর থাকো সে ওটা 20 টাকায় দিতে পারো। সে দেয় না কারণ তার দেওয়ার প্রয়োজন নাই, এবং যদি তুমি মার্কেটে নেমে ওটা 40 টাকায় দেওয়া শুরু করো, সে 35 টাকায় দিয়ে তোমার বিজনেসটা নষ্ট করবে, তারপরে আবার 50 টাকায় ব্যাক করবে। তো স্টার্ট আপ কম্পিটিশনে কখনোই এটা তোমার অ্যাডভান্টেজ বা তোমার বেনিফিট বা তোমার ফিচার হিসেবে দেখাবে না যে আমার খরচ হচ্ছে কম। ওকে। তো যাই হোক, কম্পিটিশনটা দেখাবা তোমার মার্কেটে কারা কারা আছে এবং তাদের থেকে তুমি কেন বেটার দেখাবা। সেকেন্ড হচ্ছে ইউনিকনেস, তোমার ইউনিকনেসটা কোথায়, এটাকে অনেকে সিক্রেট সস বলে, অনেকে টেকনোলজি বলে, অনেকে ইউনিকনেস বলে, হোয়াট এভার ইট ইজ। তোমার প্রোডাক্টে, তোমার আইডিয়া, তোমার বিজনেসের ইউনিকনেসটা কোথায়, এটা কেন ডিফারেন্ট, এটার বেনিফিটটা কি কিভাবে ডিফারেন্ট, এই জিনিসগুলো তুমি একটা স্লাইডে শো করবা। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে টিম, অর্থাৎ তোমার টিম কারা কারা আছে। তুমি এখন একটা কম্পিটিশনে যাইতেছো, ইউজুয়ালি কম্পিটিশন গুলোতে কি হয়, 2 জন 3 জন 4 জন থাকতে হয়। তো তোমার ওই টিমটাকে অবশ্যই এখানে শো করতে হবে, এবং টিমটাকে কিভাবে শো করতে হবে জানো, এটা দিও না যে আমার নাম মাহির আসিফ, আমি ডিপার্টমেন্ট অফ সিএসসি তে রুয়েটে পড়ি, এটাই আমার পরিচয়, এইভাবে দিও না। তুমি সিএসসি তে পড়ো, তুমি রুয়েটে পড়ো, এটা ওকে। তোমাকে দিতে হবে যে তুমি আসলে এ এইটা বাদে তুমি যে বিজনেসটা করতেছো, তুমি যে আইডিয়াটা দিতেছো, এটার সাথে কিভাবে রিলেভেন্ট। ধরো তুমি একটা অ্যাপ বানাচ্ছো, তাহলে তোমার টিমের মধ্যে অ্যাটলিস্ট 1 বা 2 জনের যখন তোমার টিম ডিটেলস লিখতেছো, ওখানে লেখা থাকতে হবে যে সে অ্যান্ড্রয়েডের অ্যাপ বানাইতে পারে, সে আইওএস এর অ্যাপ বানাইতে পারে। তুমি যে টিম লিডার, তোমাকে দেখাইতে হবে যে আমি বিজনেস মডেলিং করতে পারি, আমি হচ্ছে সিমুলেশন করতে পারি, আমি রিস্ক অ্যানালাইসিস করতে পারি, আমি এটা নিয়ে পড়াশোনা করছি, আমি হয়তো বা ভালো প্রেজেন্টেশন বানাতে পারি, আমি ভালো মার্কেটিং স্লাইড বানাতে পারি, আমি ভালো মার্কেটিং প্ল্যানিং করতে পারি। অর্থাৎ, বা তুমি যদি একটা মেকানিক্যাল হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছো, রোবোটিক্স নিয়ে কাজ করতেছো, তোমার টিমের একজন থাকতে হবে যে আমি ইলেকট্রনিক্স এর এক্সপার্ট, একজনের থাকতে হবে যে আমি কাইনেটিক্স এর এক্সপার্ট, আমি রোবোটিক ম্যাটেরিয়াল বানাতে পারি, আমি ওয়েল্ডিং করতে পারি, রোবটের জন্য যে ওয়েল্ডিং করতে হবে সেই ওয়েল্ডিং এর কাজ, সোল্ডারিং এর কাজ আমি করতে পারি। বেসিক্যালি তোমার আইডিয়াটা, তোমার প্রোডাক্টটা, তোমার সার্ভিসটা রিলেটেড তোমার টিমের কার কি কি কাজ, কে সিটিও, কে সিএক্সও, কে ডেভেলপার, কে হার্ডওয়্যার ডেভেলপার, কে সফটওয়্যার ডেভেলপার, বেসিক্যালি তোমাদের রোলটা কি টিমে, এইটা তোমাদের অবশ্যই তোমাদের টিম স্লাইডে ইনক্লুড করতে হবে। ডোন্ট ইনক্লুড ইউর নেম এন্ড ডিপার্টমেন্ট এন্ড ভার্সিটি। তুমি যখন একটা আইডিয়া কম্পিটিশনে যাচ্ছ, মনে করো বুয়েটের এই কিছুদিন আগে সিএসসি ফেস্ট হলো, রাইট, তুমি ওখানে গেছো। তো ওখানে বুয়েটের স্টুডেন্টও আছে, রুয়েটের স্টুডেন্টও আছে, কুয়েটের স্টুডেন্টও আছে, সবাই যদি নিজেদের ইউনিভার্সিটি নিয়ে নাম দেয়, তাহলে এখানে কম্পারিজন কোথায় করবে? কম্পারিজন তখনই করতে পারবে যখন বলবে আচ্ছা এই ছেলেটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে, বা এই ছেলেটা রোবোটিক্স, আর্টস, ইলেকট্রনিক্স টুল নিয়ে কাজ করে, বা ও মেকানিক্যাল টুল নিয়ে কাজ করে, এবং এই জন্য এই টিম, এই টিমটার মধ্যে এই ডাইভার্সিফিকেশন আছে, এই স্কিল আছে, এই টিমটা জেতা উচিত। সো তোমার টিমের মেম্বারদের কি কি স্কিল আছে এটা তোমরা শো করো। এবং এই 3টা সেকশন, কম্পিটিশনের সাথে তোমাদের কম্পারিজন, তোমাদের ইউনিকনেস, এবং তোমাদের টিমের মানে বেনিফিটস বা এক্সপার্টিস কি, এটা শো করার মাধ্যমে শেষ ব্যাপার সেকশনটা শেষ হবে। এরপরে হচ্ছে গিয়ে সি হোয়াট উই ওয়্যার আপ টু সেকশন। সি হোয়াট উই ওয়্যার আপ টু, একটু আগে একজনকে বললাম না যে তোমরা মানে মার্কেট ডাটা কিভাবে কালেক্ট করতে হয়, মার্কেট ডাটা বিভিন্ন ভাবে কালেক্ট করা যায়। এক হচ্ছে গিয়ে তোমরা অনলাইন থেকে কালেক্ট করতে পারো, সেকেন্ড হচ্ছে এই যে সার্ভেতে, যে এখানে দেখো আমরা একটা এই প্রোডাক্টটার জন্য কয়েকজন রিক্সাওয়ালার সাথে কথা বলছিলাম, এবং এই যে রিক্সাওয়ালাদের সাথে কথা বলছি, আমরা হচ্ছে রিক্সাওয়ালাদের সাথে কথা বলার ছবি হচ্ছে তুলে রাখছি, এবং ওটা পরে আমরা আমাদের স্লাইডে ইনক্লুড করছি। অর্থাৎ কি, এই সেকশনটা যে সি হোয়াট উই ওয়্যার আপ টু, মানে আমরা এখন পর্যন্ত কি করছি। তুমি মনে করো 2টা টিম গেছে,
দুটো টিমের মধ্যে সিলেক্ট করে। একটা টিম আইডিয়া নিয়ে গেছে, তারা শুধু আইডিয়া আছে। আরেকটা টিম আইডিয়া নিয়ে গেছে এবং সে বললো যে আমরা শুধু আইডিয়া নিয়ে আসি না, আমরা আইডিয়াটা নিয়ে অলরেডি মার্কেটে কাজ করছি, প্রোডাক্টটা বানানো শুরু করছি, প্রোটোটাইপিং শুরু করছি। তোমরাই বলো কার যেটা চান্স বাড়বে? যে অ্যাকচুয়ালি আইডিয়াটা নিয়ে বেশি সিরিয়াস, বিজনেসটা নিয়ে বেশি সিরিয়াস, তার বাড়বে। সো অবশ্যই তোমরা কি কি করবা, কি কি করছো এখন পর্যন্ত, সেটা শোকেস করার চেষ্টা করবা এবং কিছু মাইলস্টোন দেখাবা। ধরো তুমি একটা কম্পিটিশনে গেছো যেখানে 50,000 টাকা প্রাইজ মানি আছে, তুমি হয়তো বা প্রাইজ মানিটা নিয়ে পরবর্তীতে কক্সবাজারে ট্যুরে দিতে যাবা, বাট লিস্ট যখন তুমি করতেছো তখন তোমাকে বলতে হবে যে এই 50,000 টাকা পাইলে আমি হচ্ছে 30,000 টাকা দিয়ে প্রোটোটাইপ বানাবো, 10,000 টাকা ফেসবুকে অ্যাড দিব যাতে মানুষ আমার প্রোডাক্ট সম্পর্কে জানে এবং আমি তাদেরকে সেল করতে পারি। বাকি 10,000 টাকা আমার হচ্ছে টিমের যে অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে সেটার জন্য আমি ব্যবহার করবো। এটা হচ্ছে আইডিয়া কম্পিটিশনের জন্য। আর তুমি যখন এই যে রুয়েটে যখন আসবা, রুয়েটে ইনোভেশন হলে তোমাদের মধ্যে আই হোপ মানে কিছু মানুষকে আমি পাবো। ওখানে যে তোমাদের 50,000 টাকা দিব, ওই টাকা কিন্তু তুমি নিজের পিছনে খরচ করতে পারবে না। কারণ ওনার প্রত্যেকটা টাকার হিসাব তোমাকে দিতে হবে যে তুমি তোমার বিজনেসটা গ্রো করার জন্য আসলে 50,000 টাকা কোথায় কোথায় ইউজ করতেছো। তুমি ফেসবুকে অ্যাড দিছো, নাকি তুমি তোমার হার্ডওয়্যারটা বানানোর জন্য কম্পোনেন্ট কিনছো, নাকি প্রোটোটাইপ করছো, নাকি কোনো জায়গায় সার্ভে করতে গেছিলা, সেই সার্ভের পিছনে খরচ হচ্ছে। এই সবকিছু তোমাদেরকে শো করতে হবে। অর্থাৎ মাইলস্টোন বা রিয়াল ডাটা তোমাদের শো করতে হবে যে আমি এই টাকাটা নিয়ে এই জিনিস অ্যাচিভ করব। এবং মার্কেট সার্ভে করলে বা অন্যান্য কাজ করলে, প্রোটোটাইপ বানালে সেগুলো শো করবা। যদি তোমরা বেসিক ক্যালকুলেশন পারো, ব্রেক ইভেন অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমি এখন শিখাবো না বিকজ উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। বাট তোমরা গুগল করলে, ইউটিউবে গেলে খুব ইজিলি ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে পারবা। ব্রেক ইভেন অ্যানালাইসিস এর কথা হচ্ছে তুমি যদি বিজনেসটা নামো, তোমার কতদিন সময় লাগবে প্রফিট শুরু করতে। বিজনেস শুরু করে প্রথম দিন থেকে তো প্রফিট আসে না, কারো 3 মাস লাগে, কারো 3 বছর লাগে, কারো 30 বছর লাগে। বাট যখন ব্রেক ইভেন অ্যানালাইসিস করা হয় তখন বোঝা যায় যে এই বিজনেসটা এতদিন পরে প্রফিটে যাবে। এবং তুমি যখন ব্রেক ইভেন অ্যানালাইসিস তোমার স্লাইডে ইনক্লুড করবা, তখন আসলে জাজ বুঝবে যে তুমি এটা নিয়ে সিরিয়াস, তুমি আরো দূর আগাতে চাও, তুমি অলরেডি ক্যালকুলেশন করে রাখছো। এবং ফান্ড রেজিং স্লাইড, অর্থাৎ তোমার যদি টাকার বিষয়ে কম্পিটিশন হয়, ফান্ডিং রেজ করা, গ্র্যান্ট রেজ করা, অবশ্যই টাকাটা তুমি যদি পাও সেই টাকা দিয়ে কি করবা। তুমি মনে করো আইডিয়ার ফান্ড, আইসিটি ডিভিশন আইডিয়া ফান্ড আছে, 10 লাখ টাকা দেয়, তুমি ওখানে অ্যাপ্লাই করছো যে আমি 10 লাখ টাকা ফান্ডিং চাই। ওই 10 লাখ টাকা দিয়ে তুমি আসলে কি কি করবা? কয়টা প্রোডাক্ট বানাবা, কয়টা প্রোডাক্ট সেল করবা, কত জায়গায় ওয়ার্কশপ করবা, কত জায়গায় পাবলিকের সাথে এঙ্গেজমেন্ট করবা, হোয়াট এভার ইউর গোল ইজ, প্ল্যান কি আগামী 6 মাসে, সেই জিনিসগুলো অবশ্যই তুমি improve করবা। এই গেল হচ্ছে তোমাদের টোটাল জিনিসটা। আমি একবার সামারি দিয়ে দিই। ফার্স্টে হচ্ছে তোমাদের কভার সেকশন, যেখানে তোমরা তোমাদের কভার, প্রবলেম এবং সলিউশন শো করবা। তারপরে তোমাদের প্রোডাক্টের ডেমো, তোমাদের প্রোডাক্টের ফিচার এবং বেনিফিট এবং বিজনেস মডেলটা শো করবা। এরপরে তোমাদের মার্কেট সাইজ এবং গো টু মার্কেট স্ট্র্যাটেজি শো করবা। এরপরে কম্পিটিশন কারা আছে, তাদের সাথে তোমাদের ডিফারেন্সিয়েশন কি। এরপরে তোমাদের ইউনিকনেস কি এবং তোমাদের টিমকে শো করবা। এরপরে তোমাদের সামনের দিকে কি কি প্ল্যান, এখন পর্যন্ত কি কি করছো, সেই মাইলস্টোন গুলো এন্ড এভরিথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই জিনিসগুলো শো করবা। ওকে, তো লাস্ট কয়েকটা জিনিস। 1 নাম্বার হচ্ছে গিয়ে আহ, সেই যে প্রোডাক্টটা নিয়ে বা যে আইডিয়াটা নিয়ে যাচ্ছ, অবশ্যই সেটা নিয়ে একটু ভালো করে স্টাডি করবা এবং নিজেদের যে তোমরা যে এই জিনিসটার ব্যাপারে প্যাশনেট সেটা শো করবা। সেকেন্ড হচ্ছে অবশ্যই এইটা ইনশিওর করবা যে তোমরা তোমাদের এই স্লাইড গুলো থ্রুতে, আমি প্রথমেই বলছিলাম, তোমাদের কেন এটা করতেছো, কিভাবে করতেছো এবং কি কি করবা, হোয়াট, হোয়াই, হাউ এন্ড হোয়াট, এইটা তোমাদের যাতে অ্যান্সার হয় স্লাইডে, এটা ইনশিওর করবা। এরপরে এমন ক্লেম করবা না যেটা ডিবেট করতে পারবে। যা মনে করো তুমি বলে যে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 24 কোটি, এখন জাজ বলবে কই পাইছো 24 কোটি। বা তুমি বললা যে বাংলাদেশের মানুষের এভারেজ স্পেন্ডিং রেট হচ্ছে 10,000 টাকা, জাজ, এটা এরকম অ্যাবসার্ড জিনিস ক্লেম করা যাবে না। অবশ্যই এমন জিনিস দিবা যেটা ভেরিফাই করা যাবে এবং নন ডিবেটেবল হবে। আহ মানে এই এর পরের পয়েন্টটা কি, ইম্প্যাথি, অ্যাডভান্টেজ অফ জাজ এবং অ্যাকনলেজ ইওর টিজিস কেস। এটা হচ্ছে ফার্স্টে বলছিলাম না যে তুমি আহ, যে প্রবলেমটা নিয়ে করতেছো সেই প্রবলেমটা রিলেটেড একটা মানুষের প্রবলেমের স্টোরি, একটু ইম্প্যাথি ক্রিয়েট করে এরকম স্টোরি শেয়ার করতে হবে এবং সেটা দিয়ে তুমি জাজদের অ্যাটেনশনটা নিতে পারবা। স্টোরি টেলিং ইজ দ্য কি, প্রথম 30 সেকেন্ডের মধ্যে এই যে গল্প বলার মাধ্যমে জাজদেরকে ক্যাপচার করতে হবে, যেটা বললাম যে টেক জার্গন অ্যাভয়েড করতে হবে। এবং লাস্ট হচ্ছে কখনোই কখনোই তোমাদের স্লাইড 14 ম্যাক্স
ট্রাই করবা 10টা স্লাইডের মধ্যে ইনক্লুড করা। 10টার মধ্যে যদি না পারো, কোনো কারণে তোমাদের টেকনিক্যাল জিনিসপাতি বোঝাতে যে আর একটু বেশি হয়, কখনোই 14-র বেশি করবা না। তোমার যে কম্পিটিশনই হোক সর্বোচ্চ 7 মিনিট দিবে। 7 মিনিটে 14টার বেশি স্লাইড বলা পসিবল না। 2 ঘন্টার লেকচার হলো আলাদা কথা ছিল, বাট কখনোই ইনশিওর করবা একাডেমিক প্রেজেন্টেশন হোক বা বাইরের কম্পিটিশনের প্রেজেন্টেশন হোক, তোমাদের টাইম থাকবে 3 থেকে 7 মিনিট, সর্বোচ্চ 7, এভারেজে 5, সর্বনিম্ন 3 থাকে। এই জন্য এর চেয়ে বেশি কখনোই তোমরা স্লাইড করবা না। ওকে, সো এই ছিল আমার প্রেজেন্টেশন। আমি এই স্লাইডটাও দিয়ে দিব, প্লাস আমার ওই যে ইয়ার স্লাইডটা যেটা আছে ওটা আমি দিয়ে দিব। তোমরা ওখান থেকে টুলগুলো সব ইজিলি দেখে নিতে পারবা। আমার সাথে কমিউনিকেট করতে পারো। ফেসবুকে মাহির আসাদ নামে আইডি আছে, লিঙ্কডইনে যোগাযোগ করা বেটার, এখানে আমার লিঙ্কডইন র্যাঙ্ক করা আছে। আর যারা অ্যাকচুয়ালি এইসব স্টার্ট আপ নিয়ে, অন্টারপ্রিনারশিপ নিয়ে ইন্টারেস্টেড, আমার একটা গ্রুপ আছে স্টার্ট আপ গ্যারেজ নামে, সেখানে জয়েন করতে পারো। পরবর্তীতে মানে আমি ইউজুয়ালি এই ধরনের কম্পিটিশন গুলো সম্পর্কে কানেক্টেড থাকি। যখনই কোনো কম্পিটিশন বা কোনো ধরনের অপরচুনিটি আছে, আমি সেই গ্রুপে শেয়ার দিই। তো সেটা জয়েন করে থাকতে পারে। এবং আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, ইফ ইউ গাইস ওয়ান্ট, ওখানে আমি ইউজুয়ালি ফাউন্ডারদের সাথে কথা বলি। পডকাস্ট, খুবই শর্ট পডকাস্ট থাকে কিছু, সেগুলো দেখতে পারো। আবারও ওপেন করে দিচ্ছি মাইক, ইফ ইউ গাইস হ্যাভ এনি কোয়েশ্চেন্স, তাহলে আমরা সেই কোয়েশ্চেন গুলো নিয়ে তারপরে এই সেশনটা শেষ করবো। ওকে, আহ তো তানভীর, একজন কোনো কোশ্চেন, কোয়েশ্চেন আছে আপনাদের? হ্যাঁ একজন কোশ্চেন করছিল যে মানে কোথায় আমরা আপনার এই মানে ফাইলগুলা দিব। তাদের উদ্দেশ্যে যে আমরা ফাইলগুলা তোমাদের যে মেল দিছো আমাদের, আমরা মেল করে দেবো, সমস্যা নেই। ওই ফাইলে অ্যাটাচমেন্ট হিসেবে এই বাইরের প্রেজেন্টেশন স্লাইডস এগুলো থাকবে। আর এরপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোয়েরিজ থাকে, তোমরা ফিল ফ্রি টু আস্ক, মানে এখন করতে পারো। ওরা সেশন নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন, যে কোনো কিছু জানার ইচ্ছা। ওকে গাইস, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে সমস্যা যদি নেই। না থাকে তাহলে আমার একটা রিকোয়েস্ট ছিল ভাই, সেটা কি যে আমরা সবাই একটা মানে একটা স্ট্যাপ নিতে চাচ্ছিলাম, যে একটা মানে মেমোরিজ হিসেবে যে আমরা একটা সেশন করলাম। তো যারা আছো সবাইকে মানে অনুমতি, মানে অনুমতি রিকোয়েস্ট করা হলো যে তোমরা, অনুরোধ করলাম যে একটু নিজের ক্যামেরাটা অন করো, যাতে আমরা সবার একটা স্ন্যাপ নিতে পারি, মানে ফর মেমোরিজ আর কি। আ- আর কেউ কি মানে নিজের চেহারা দেখাতে ইচ্ছুক না? ছেলে রাস্তায় হেঁটে হেঁটে ছবি দেখাচ্ছে। আচ্ছা গাইজ, কেউ তো হচ্ছে একজনও তো আনমিউট করলো না, বাট এমনিতে আই হোপ যে ইউ গাইজ গট সামথিং আউট অফ দ্য সেশন নাকি? কেউ কিছু বলবে, ফিডব্যাক, এনিথিং রিগার্ডিং দ্য সেশন? ভালো লাগছে বা ভালো ভালো লাগে নাই, শিখতে পারি নাই কিছু, এনিথিং? আমি বোধহয় নিচে জ্যোতির্ময়কে দেখতেছি। ওই জুনিয়র কেউ না জ্যোতির্ময়। বলুক, জ্যোতির্ময় কি অবস্থা? ভাই, খুব ভালো অবস্থা। জুনিয়র কেউ আসলে কিছু বলবে এটা আশা করছি। ভাই, কি আমি যদিও বুঝিনি। হোস্ট করছি, তারপরেও ভাই মানে আমার একটু মানে প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে কি যে মানে যখন আমি নিজে প্রেজেন্ট করি, মানে আমার নলেজের যে মানে পরিধিটা এটা অনেক ছোট থাকে। যে আপনি যেভাবে প্রেজেন্ট করলেন যে না, এই জিনিসটাকে এইভাবে চিন্তা করা যায়, এই মানে আপনি যে দেখালেন বিজনেস একটা মডেল যদি আমি দাঁড় করাতে চাই, যে আপনি বললেন যে কস্টেড এসেছে, তোমার প্রোডাক্ট হয়তো বা তুমি কম দিতেছো, কিন্তু ওইটা ম্যাটার করে না যে কম দিলেই তোমার প্রোডাক্টটা বেশি সেল, মানে ওরা আইডিয়াটা অ্যাকসেপ্ট করবে। এটা আমার কাছে নতুন লাগলো যে আসলে জিনিসটা এইভাবে ভাবা যায় যে না, আমি যদি কম দেই মানে ওইটা তো আমার গ্র্যান্টেড না হইতে পারে। এই একটা জিনিস। তারপরে যে টার্গেট অডিয়েন্সের যে ইয়াটা করা, যে তাদের যেভাবে কানেক্ট করা আর কি, যে জিনিসটা আপনি বললেন যে আপনার থার্ড আর ফোর্থ স্লাইড আমি ভুলে গেছি, মানে সব ইয়া করতেছিল এই জন্য পুরোপুরি দেখতে পারি নাই, কিন্তু ওইটাও আমার কাছে ইয়া মনে হয়েছে। আর লাস্টে যে ইয়াটা বলছেন যে আসলে মানে একটা বিজনেস আইডিয়া দাঁড় করাতে হলে যতটা মানে কনসাইজ করা যায় আর কি, যে একটা নিজের প্রেজেন্টেশনটাকে, এটাও মানে মানে আমার কাছে আগে মনে হতো যে যদি আমি একটা বিজনেস আইডিয়া যদি আমি একটা শো করাইতে চাই সবাইকে, তাহলে হয়তো বা আমার অনেকটা মানে অনেক ডিটেলস হইতে হবে। যে না, আমার এই জিনিসটা করলে আমার আমার প্রোডাক্ট সেলটা এইভাবে আসতেছে, বা আমার আইডিয়াটা এই এই জায়গায় কাজে লাগতেছে, কিন্তু ওইভাবে না করাচ্ছে মানে যেহেতু আমার প্রেজেন্টেশনটা 10 মিনিট বা হাইস্ট হলো 15 মিনিট হচ্ছে, তো যত স্লাইড কম করানো যায়, এইটাও মাথায় ছিল না আর কি। তো এটা আমি না, আমি এই জিনিসগুলো আর কি শিখতে পারছি যখন আমি
নিজে প্রেজেন্ট করতে যাব, মানে এই জিনিসগুলো এখন নতুন করে মাথায় কাজ করে ভাই। কেমন একজন কোশ্চেন করছে, অনেকগুলো কোশ্চেন দেখতে পাচ্ছি। আচ্ছা, ওয়েবসাইট বলতে কি প্রেজেন্টেশন বানানোর জন্য? সেক্ষেত্রে ক্যানভা ইউজ করতে পারো অথবা গুগল শিট ইউজ করতে পারো। ওকে, বুঝা গেছে? আই হোপ দ্যাট ওয়াজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আরেকটা জিনিস সবার উদ্দেশ্য ছিল যে আহ, আমাদের, তোমরা এই ওয়ার্কশপটা 2 দিন ব্যাপী ছিল, তো আমাদের ওয়ার্কশপের পার্টটা শেষ। এর পরবর্তীতে আমাদের, তোমাদের যারা নতুন 23 সিরিজ আছো তাদের নিয়ে একটা কম্পিটিশন আছে, সেটা হলো অনলাইন, মানে অনলাইন ফ্রেশার্স পাবলিক স্পিকিং কম্পিটিশন। তো এইটার জন্য যে প্রপার যে গাইডলাইন্স বলো বা যে প্রপার ইনফরমেশন আমাদের পেজ থেকে আজকে রাত্রের মধ্যে একটা পোস্ট যাবে, ওটার মধ্যে সব পাওয়া যাবে। এটা হলো এক। আর দ্বিতীয়ত, যে তোমাদের ফিডব্যাকও একটা ফর্ম দিয়ে দিচ্ছি আমি এখানে। ফিডব্যাক ফর্মটাও তোমরা মানে আইদার এখান থেকে অথবা তোমরা রুয়েডিসি পেজ থেকে অথবা তোমাদের যে মেল দেওয়া হবে, মেলের মধ্যেও এই ফিডব্যাক ফর্মটা থাকবে। তো ওইখান থেকেও তোমরা মানে ফিডব্যাক ফর্ম, এই মানে এই 2 দিন ব্যাপী জিনিস যে আমরা যে সেশনটা নিলাম এটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা বলতে পারো। অথবা আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও তোমরা বলতে পারো। মানে এই যে মানে ছোটখাটো জিনিসটা, যেহেতু আমরা তোমাদেরকে বেস করেই ইয়াগুলো বানানো আমাদের, মানে ওয়ার্কশপ গুলো, তো তোমাদের কাছ থেকে আমাদের ফিডব্যাকটা মানে খুবই আমাদের কাছে অন্তত ইম্পর্টেন্ট, যে না আমরা জিনিসটা কিভাবে ইমপ্রুভ করতে পারি। এটা হলো ফিডব্যাক, মানে ফিডব্যাক ফর্মটা যেটাতে তোমরা নিজেদের ফিডব্যাক গুলো দিবা। আর আরেকটা যে জিনিস সেটা হলো যেটা বলতেছিলাম পাবলিক স্পিকিং এর, অনলাইন পাবলিক স্পিকিং, যেটা আমাদের প্রথম দিন বলা হয়েছিল যে ওইটার ডিটেলস আজকে বলা হবে। তো ওইটার ডিটেলস হলো পোস্ট যাবে একটা আমাদের পেজ থেকে পেজটা ফলো করলে তোমরা জিনিসটা দেখতে পারবা। আর এই যে পেজ থেকে যে পোস্ট দেবে ওখানে সকল ইনফরমেশন থাকবে। তারপর আমি তোমাদের একটা গাইডলাইনের পিডিএফ ফর্ম, মানে পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি, যেটা হলো তোমার, তুমি ওই গাইডলাইন্সটা পুরোটা পড়ে হয়তো বা একটা জেনারেল একটা আইডিয়া নিতে পারবো পাবলিক স্পিকিং এর যে ইয়াটা আছে। ভাই আরেকজন কোশ্চেন করছিল যে আচ্ছা, পিডিএফটা একেবারে ইয়েতে দিয়ে দেওয়া হবে, ইভেন্ট লিঙ্কে দিয়ে দেওয়া হবে, বা যা যা ইভেন্টটা, রুলস রেগুলেশন আছে একেবারে ইভেন্টে দিয়ে দেওয়া হবে। রুলস রেগুলেশন গাইডলাইন্স সব আমাদের পোস্টে থাকবে। তারপর তোমাদের মানে একটা কি যেন বলে, একটা হেডস আপ দিয়ে রাখা আর কি, যে আমাদের ইয়াটা হচ্ছে। আর আহ, যে জিন্নাত হ্যান্ড রেস করছে। জিন্নাত, ইউ ক্যান স্পিক। আসসালামু আলাইকুম ভাই। আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ভাই রিসেন্টলি একটা হচ্ছে আইডিয়া কম্পিটিশনে পার্টিসিপেট করছিলাম, তো ওখানে ওরা ডেমো হচ্ছে ইয়ে দিয়ে রাখছিল আর কি, ওই স্লাইডে। তো ওখানে ওরা একটা সেকশন রাখছিল, সেটা হচ্ছে যে স্কেলেবিলিটি আর হচ্ছে রেপ্লিকেশন। এখন ভাই রেপ্লিকেশনটাকে আসলে ডিফারেন্ট ভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, মানে আমরা যে আইডিয়াটা ইনিশিয়ালি যেভাবে স্টার্ট করছিলাম ওইটাই বড় পর্যায়ে বা অন্য এলাকায় কিভাবে রেপ্লিকেট করব, এই কথাটা কি সেম ওখানে হচ্ছে ইনপুট দিব, নাকি রেপ্লিকেশনে যা অন্য ভিন্ন ভাবে ওটা রিপ্রেজেন্ট করা লাগবে? এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, কোয়েশ্চেনটা কি আমার কাছে ছিল? জি ভাই। ওকে, স্কেলেবিলিটির যে বিষয়টা, এটা হচ্ছে গিয়ে ইউজুয়ালি স্টার্ট আপ, মানে সরি, সফটওয়্যার প্রোডাক্টের ক্ষেত্রে বেশি কাজে লাগে। ধরো আমি একটা প্রোডাক্ট বানালাম, যে অ্যাপটা হচ্ছে স্টুডেন্টদের কোনো ধরনের কাজে লাগে। ধরো চ্যাট জিপিটি একটা ভার্সন বানালাম যেটা বাংলায়, মানে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের কাজে লাগে। এখন আমি ইনিশিয়ালি যখন বানাইছি, আমার যে সার্ভার আছে, আমার যে ল্যাঙ্গুয়েজ মডেলটা আছে, সে একদিনে সর্বোচ্চ 100 মানুষের রিকোয়েস্ট নিতে পারে। এর বেশি যখন হবে সে ফেল করে। সার্ভারের তো একটা ক্যাপাবিলিটি আছে। এখন আমার আসলে কতটুকু ক্যাপাবিলিটি আছে, যে আমার যদি কালকে 100 জায়গায় 1000 মানুষ চলে আসে বা 10,000 মানুষ চলে আসে, আমি কত সময়ের মধ্যে এটা স্কেল করতে পারবো, কত দ্রুত আমি ওই 1000 মানুষকে 10,000 মানুষকে অ্যাকোমোডেট করতে পারবো। বা ধরো আমি এই যে পানির বোতলের কথা বললাম, তুমি এখন একটা পানির বোতলের কোম্পানি বানাইছো, সেই কোম্পানিটা দিনে হচ্ছে 5,000 বোতল করে সেল করে, কিন্তু এত ডিমান্ড বেড়ে গেল যে দিনে এখন তোমার 5 লাখ বোতল লাগতেছে। এখন তোমার কাছে আসলে টাকা আছে কিনা, বা তুমি কত টাকা তোমাকে দিলে তুমি ওই 5,000 টাকা, 5,000 বোতলের প্রোডাকশন হাউসটাকে 5 লাখে নিয়ে যাইতে পারবা। এই যে স্টোরিটা, বা এই যে কত খরচ হবে, তোমার ক্যাপাবিলিটি কতটুকু আছে, তোমার কি রিকোয়ারমেন্ট স্কেল করতে, কত দূর পর্যন্ত স্কেল করা পসিবল, এই জিনিসগুলো হচ্ছে স্কেলিং যখন উল্লেখ করতে হয় সেই জায়গায় এটা, মানে সেইখানে এটা ইনক্লুড করতে হয় যে ইনিশিয়াল এত, বাট এটাকে আমি এত দূর পর্যন্ত এত টাকার এগেনস্টে বা এত সময়ের এগেনস্টে স্কেল করতে পারবো। জি ভাই, বুঝে থ্যাংক ইউ। গেছে? তো জি ভাই। ওয়ালাইকুম ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। ভাই প্রশ্নটা হচ্ছে যে আমি একটা
বিজনেসের জন্য আমার একটা প্রবলেম আছে। তো প্রবলেমটাকে যদি আমি সলভ করে একটা বিজনেসে নিয়ে যেতে চাই, তো দেখা যাচ্ছে যে ওটা সলভ করতে আমার কয়েকটা স্টেপস আছে, হ্যাঁ। তো প্রত্যেকটা স্টেপের জন্য ইন্ডিভিজুয়ালি একটা সার্ভিস দরকার। কিন্তু আমি যদি ওই আলাদা সার্ভিস গুলো দেই, সেটার জন্য আমার যে মানে রেভিনিউটা আসার কথা, সেটা আসবে না। কিন্তু আমি যদি সেটা হোলি একটা মানে সার্ভিস দিতে চাই, মানে প্রত্যেকটা স্টেপের জন্য আলাদা আলাদা সার্ভিস গুলা যোগ করে একটা মানে টোটাল একটা সার্ভিস দিব, সেক্ষেত্রে হচ্ছে আমার একটা ভালো রেভিনিউ আসার কথা। তো সেক্ষেত্রে আমি আমি কিভাবেই করবো, মানে এতগুলা সার্ভিসটাকে একটু ইন্টিগ্রেট করে একটা জায়গায় নিয়ে আসা। তো পাঠাও ডেলিভারি আছে, ফুড ডেলিভারি আছে, গাড়ি আছে, বাইক আছে, আরো অনেক কিছু আছে। এবং সামনে তারা পাঠাও সুপার অ্যাপ নিয়ে আসবে, যেখানে তুমি ইলেকট্রিশিয়ান হ্যান সব পাবো, বাট স্টেপ বাই স্টেপ আসবে, রাইট? বেসিক্যালি পাঠাও সার্ভিস ইন্ডাস্ট্রিটা নিয়ে যাচ্ছে। আবার তাদের কম্পিটিশনে যদি আমি দেখি সেবা ডট এক্সওয়াইজেড বা সহজ, এরা কি করছিল, এরা ডে ওয়ানে পুরো সবকিছু করবে, একেবারে টপ টু বটম সবকিছু করবে, অনেক টাকা ইনভেস্ট করে সবকিছু ধরতে গেছে। আর যেহেতু সবকিছু একবারে করতে গেছে, এরা হচ্ছে কোনোটাই করতে পারেনি, মার্কেটে এদের প্রবলেম হয়ে গেছে, সহজ মার্কেট আউট হয়ে গেছে, আর সেবা ডট এক্সওয়াইজেড কে রিব্র্যান্ডিং করতে হচ্ছে, নতুন করে আবার শুরু করতে হচ্ছে। তো সেই পার্সপেক্টিভ থেকে তুমি যদি ধরো আইডেন্টিফাই করছো যে এই পুরো মার্কেটটাতে টোটাল 5টা সার্ভিস আছে বা 6টা সার্ভিস আছে, তুমি 6টা দিলে তোমার ভালো প্রফিট আসবে। বাট তুমি সব 6টা নিয়ে একসাথে শুরু করবে না, তুমি একটা নিয়ে শুরু করবা। সেটা দিয়ে মানুষের কাছ থেকে ট্রাস্ট গেইন করবা, মানুষের কাছ থেকে রেভিনিউ গেইন করা শুরু করবা, আস্তে আস্তে ওটার সাথে এডিশনাল হিসেবে আরো 2টা সার্ভিস দিবা। যে তোমার কাছে একটা সার্ভিস দিচ্ছে, সে তোমার কাছে আরো 2টা সার্ভিস নিতে ইন্টারেস্টেড হবে। এভাবে স্টেপ বাই স্টেপ